আচ্ছা, তো আজকে আমরা যে টপিক নিয়ে প্রথমত ডিসকাশন করবো, যেহেতু ইন্ট্রোডাক্টরি পরে আমাদের আজকে প্রথম থিওরিটিক্যাল ক্লাস। তো আমরা এই কোর্সটা আসলে কেন পড়বো সেটা আগে একটু শুনে নিই। তো অলরেডি আমরা জানি যে অ্যালগোরিদম কোর্সটা হচ্ছে বিভিন্ন টাইপের অ্যালগোরিদমস আমরা দেখবো। তো অ্যালগোরিদমস আসলে কি? সোজা কথা, অ্যালগোরিদমস বলতে হচ্ছে আপনার কোনো একটা কাজ করতে হবে, সেই কাজ করার জন্য বিভিন্ন স্টেপস বা তার বিভিন্ন হচ্ছে পদ্ধতি। স্যার, অ্যালগরিদম হচ্ছে কোনো একটা প্রবলেম সলভ করার জন্য যে আমাদের যুক্তির যে ধাপগুলা, যে লজিকের মাধ্যমে আমরা এটা সলভ করি, ওটাই হচ্ছে অ্যালগরিদম। হ্যাঁ, সেটাই। সো ওই স্টেপস গুলাকে আমরা একটা সুন্দরভাবে লিস্ট আকারে যদি লিখে রাখি, সেটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম আকারে প্রকাশ করা হয়। তো অ্যালগোরিদম আমরা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা এখানে ডিসকাশন করব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যালগোরিদমটা প্রকাশ করার আগে অ্যালগোরিদম সম্পর্কে একটা কমপ্লেক্সিটির একটা ধারণা নিতে হয়। ঠিক আছে? মানে কোন কোন একটা কাজ করতে গেলে সেটা কতটুকু সহজে করা যাবে নাকি কাজটা করতে একটু কঠিন হবে, সেটা আগে আমরা ডিসাইড করে নিই। তো সেই কাজটা আমাদেরকে করতে হবে। যে কাজটা করতে হবে সেটা একটা কমপ্লেক্সিটি আমাদেরকে আগে থেকে মাথায় চিন্তা করে নিতে হয় রিয়েল লাইফেও। সো আমরা যে অ্যালগোরিদমটা লিখবো সেই অ্যালগোরিদমটার আহ এরকম একটা চিন্তা করতে হয় যে আমাদের এই অ্যালগোরিদমটা কতটুকু ফাস্ট কাজ করবে। যেহেতু আমরা এখানে সিএসসি টার্মস পড়তেছি, তো আমাদের একটাই উদ্দেশ্য অ্যালগোরিদমটা ফাস্ট কিনা, অ্যালগোরিদমটা হচ্ছে মেমোরি কম স্পেস নিবে কিনা, সেই জিনিসগুলো আমাদেরকে খুঁজে বের করা। তো আমরা এমন পদ্ধতি অ্যাপ্লাই করতে চাই যেটা কিনা ফাস্টার এবং কম স্পেস নেয় আর কি। তো সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। তো এইটা বোঝার জন্য আগে আমাদের যে প্রথম ধাপটা সেটা হচ্ছে অ্যাসিম্পটোটিক নোটেশন। ঠিক আছে? তো এই অ্যাসিম্পটোটিক নোটেশন কি সেটা নিয়ে আমরা আজকে প্রথমত ডিসকাশন করি, তারপর হয়তো আমরা গ্রাফের দিকে যাব। সো অলরেডি বললাম যে অ্যালগোরিদমকে ডিফাইন করার জন্য বা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি ডিফাইন করার জন্য আমাদের দুইটা জিনিস লাগে। একটা হচ্ছে মেমোরির কমপ্লেক্সিটি, আর একটা হচ্ছে কম্পিউটেশনাল টাইম কমপ্লেক্সিটি। সো আমাদের অবশ্যই এমন কিছু চুজ করতে হবে যেটা কিনা কম মেমোরি নেয় এবং যেটা কিনা ফাস্টার। ঠিক আছে? সো আমাদেরকে এইগুলো ডিসাইড করার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। তো সেটাকে বলা হয় হচ্ছে রান টাইম ক্যালকুলেশন করার একটা পদ্ধতি আছে। আমরা আগে একটু রান টাইম কিভাবে ক্যালকুলেশন করে সেটা একটু দেখি। তো যখন আমি এখানে স্লাইডে অনেক কথা লেখা আছে, আমি সেটা ওভাবে না বলে নিজের মতো করে বলতেছি। ধরেন কোন একটা সামেশন অপারেশন, ধরেন এ ইকোয়ালস টু, যদি আমি বলি এ ইকোয়ালস টু বি প্লাস সি। তো এই সামেশন অপারেশন করতে গেলে যদি আপনার অ্যাসেম্বলি পড়ে থাকেন বা ভবিষ্যতে যদি পড়েন, দেখবেন যে কয়েকটা স্টেপ আছে। ঠিক আছে? মানে সিঙ্গেল সাইকেল আছে কতগুলা। প্রথমে আগে এর সাথে বি যোগ, বির সাথে সি যোগ হবে, তারপরে যে যোগফলটা হবে সেটাকে আবার সে এ তে স্টোর করবে। তো এই কারণে দেখা যাবে যে একদম র সেন্সে এখানে হয়তো বা দুই তিনটা সাইকেল লাগতে পারে। ঠিক আছে? যদি আমরা একদম অ্যাসেম্বলিতে দেখি, তাহলে হয়তো দেখতে পাবো যে এখানে দুই তিনটা সাইকেল লাগে। মানে কম্পিউটারের যে প্রসেসিং সাইকেল যেটা আছে কি। ঠিক আছে? তো সেটা লাগতে পারে। জি স্যার, 3টা সাইকেল। হ্যাঁ। সো আমাদের আসলে আহ, ওই সাইকেল আমরা এখানে বিবেচনা করব না, আমরা আসলে বিবেচনা করব হচ্ছে এটা কি সিঙ্গেল ইটারেশনে হবে নাকি এটা মাল্টিপল ইটারেশন লাগবে, সেটা আমরা বিবেচনা করব। তো আমরা ধরে নেব যে এই টাইপের যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আছে তারা হচ্ছে সিঙ্গেল ইটারেশনে হয়ে যাবে। আমরা অ্যালগরিদমের পার্সপেক্টিভে থেকে এটা ধরে নিব। সো এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ইটারেশনে হবে। ঠিক আছে? যেহেতু এটা কোনো আলাদা কোনো কাজ নাই। যদি আমাদের লুপ টাইপের কোনো ইটারেশন থাকে, তখন এই লুপটা হচ্ছে মাল্টিপল ধরনের, লুপের ভিতরে যা আছে সেটা মাল্টিপল টাইমস চলবে। তো লুপের ভিতরে প্রত্যেকটা লাইনকে আমরা হচ্ছে সিঙ্গেল ইটারেশন হিসেবে ধরে নিব। ঠিক আছে? মানে এই এই রকম যদি আমাদের কোনো লাইন থাকে, তাদেরকে আমরা সিঙ্গেল ইটারেশনের মধ্যে কমপ্লিট হতে পারে সেটা আমরা ধরে নিব। তো এইভাবে আমরা লুপের গুলাকে ধরবো হচ্ছে মাল্টিপল ইটারেশনে কাজ করবে, লুপটা মাল্টিপল ইটারেশনে কাজ করবে এবং লুপের ভিতরে প্রত্যেকটা লাইন সিঙ্গেল ইটারেশনে কাজ করবে, সেটা আমরা এভাবে ধরে নিব। তো এইটা যদি আমরা এভাবে ধরে নেই, তাহলে আমরা এখন আমাদের কমপ্লেক্সিটিকে কিভাবে ডিফাইন করতেছি সেটা আগে আমরা একটু দেখি।
তো এখানে যদি আমরা একদম ইন ডিটেলস কমপ্লেক্সিটি বের করি, তাহলে অনেক ধরনের কমপ্লেক্সিটি আমরা তৈরি করতে পারি। যেমন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে কতগুলো স্টেপ বের করা আছে। যে প্রথম স্টেপ যেটা, এই যে এম, এম এর ভিতরে এ অফ ওয়ান কে আমরা ইনসার্ট করতেছি, তো এটার জন্য একটা সিঙ্গেল স্টেপ। তারপরে যে ফর লুপটা, এই ফর লুপটা ঘুরতেছে কতবার? এন সংখ্যক বার। দুই থেকে, সরি, দুই, আই এর মান হচ্ছে 2 থেকে এন পর্যন্ত। মানে n-1 বার। সো হ্যাঁ, টোটাল হচ্ছে আমাদের এন সংখ্যক বার মোটামুটি বলা যায় এটা ঘুরতেছে। এন। তারপরে হচ্ছে ইফ কন্ডিশন। ইফ কন্ডিশনটা দেখা যাচ্ছে যে আমাদের n-1 সংখ্যক বার কিছু একটা বার ঘুরতেছে। তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেশন, এইগুলো হচ্ছে হয়তোবা এই n-1 সংখ্যক বার ঘুরতেছে। তো টোটাল দেখা যাবে যে এরকম যদি আমরা আলাদা আলাদা করে যোগ করি, তাহলে দেখবো যে আমাদের এরকম একটা, মানে ব্রড সেন্সে এরকম একটা কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে। ঠিক আছে, কিন্তু এত ইন ডিটেলস কমপ্লেক্সিটি বের করাটা আসলে খুবই টাফ। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা অ্যালগরিদমে এত ইন ডিটেলস ক্যালকুলেশন করে কমপ্লেক্সিটি বের করা আমরা টাফ একটা পর্যায়ে চলে যায়। তো আমরা দেখবো সেটা আসলে কিরকম ভাবে মিনিমাইজ করা হয়, সেটা আমরা দেখবো। তার আগে আমরা কিছু অ্যালগরিদমের কম্পারিজনটা দেখে নিই। সো যেটা সিঙ্গেল ইনস্ট্রাকশনে হয়ে যায় তাকে আমরা বলবো হচ্ছে কনস্ট্যান্ট রানিং টাইম। ঠিক আছে, তো সেটা ও অফ ওয়ান বলবো এটাকে। ওয়ান ইটারেশন এটা হয়ে যায়। সো এটা আসলে খুব বেশি সময় লাগে না, এটা একদম সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে যায় আর কি। আরেকটা আছে লগারিদমিক। লগারিদমিক মানে হচ্ছে ওই যে আমাদের এন এর যে মানটা ছিল তাকে লগ করলে যে টাইমটা পাওয়া যাবে, সেইটা হচ্ছে লগারিদমিক কমপ্লেক্সিটি। উদাহরণ সামনে আছে আরো, অবশ্যই দেখবো। এরপর হচ্ছে লিনিয়ার। লিনিয়ার হচ্ছে আমাদের কোনো একটা কাজ যদি এন সংখ্যক বার করতে হয় একসাথে, তাহলে তো সেটাকে আমরা বলবো হচ্ছে লিনিয়ার এন। ঠিক আছে, আবার হচ্ছে এন লগ এন, কোন একটা কাজ এন বারের সাথে আবার লগ এন হচ্ছে করতে হচ্ছে, গুণ করতে হচ্ছে। তো কখন আমাদের একটা বিষয় হচ্ছে যে এইখানে আমরা দেখলাম কমপ্লেক্সিটি গুলাকে যোগ করা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা কমপ্লেক্সিটিকে যোগ করা হয়েছে। আবার এখানে দেখতে পাচ্ছি এন লগ এন, যেটা এটা কিন্তু গুণ ফল আকারে দেখা আছে। তো কখন যোগ করতে হয় আর কখন গুণ করতে হয় সেটা কিন্তু আমাদের খুব সতর্কভাবে বিবেচনা করতে হবে। সেটা স্যার আসতেছে। লিনিয়ারটার একবার যদি বলতেন। লিনিয়ারটা হচ্ছে যে আমার কোন একটা কাজ এন বার করতে হচ্ছে। এন বার করতে হচ্ছে মানে কি, মানে একটা ফর লুপ। ফর লুপের ভিতরে ধরেন আপনি একটা প্রিন্ট করতেছেন, হ্যালো ওয়ার্ল্ড আপনি প্রিন্ট করতেছেন। তো ফর লুপে মান দিলেন আপনি হচ্ছে 1 থেকে 10। তো 10 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করলো। তো এই যে 10 বার প্রিন্ট করলো, তার মানে কি এটা একসাথে এন বার হচ্ছে একটা কাজ করছে। ঠিক আছে, এই জন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার। মানে এন সংখ্যক বার যদি জি কাজ স্যার। করে তাহলে লিনিয়ার। এরপর আসতেছে কোয়াড্রেটিক। কোয়াড্রেটিক মানে হচ্ছে এন স্কোয়ার, অর্থাৎ এন বারের সাথে মাল্টিপ্লাইড বাই এন বার। ঠিক আছে, So, তারপর আছে এন কিউব। নেস্টেড লুপ। হ্যাঁ, নেস্টেড লুপ টাইপের, আমরা আসবো ওটাই। নর্মাল কি বলে এক্সাম্পল দিয়ে আমি দেখাবো। এরপর আসতেছে এন কিউব। তো এরকম অনেক অনেক ধরনের আছে। এরপর আছে এন টু দ্য পাওয়ার কে। তো নর্মালি এন স্কোয়ার এন কিউব পর্যন্ত নর্মালি কিউবিক ভাবে দেওয়া হয়। এর উপরে যদি পাওয়ার চলে আসে, মানে এন এর উপর যদি 3-এর বেশি পাওয়ার চলে আসে, তাহলে তাকে বলা হয় পলিনোমিয়াল টাইম। ঠিক আছে, এটা খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে যে কিউব পর্যন্ত ঠিক আছে, কিন্তু এন এর পর মানে এন এর উপরে যদি আমাদের 4 চলে আসে, এন এর পাওয়ার যদি 4 আসে তাহলে, বা তার বেশি আসে, তাহলে তাদেরকে আমরা বলবো পলিনোমিয়াল টাইম। আর একটা আছে, সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়ালটা হচ্ছে 2-এর পাওয়ার হিসেবে যদি কোনো কিছু থাকে, তাহলে তাকে আমরা বলবো যে এক্সপোনেনশিয়াল। ঠিক আছে, তো আমরা একটু কম্পারিজনটা একটু দেখি যে কোনটা আসলে কিরকম দেখতে। এন এর মান যদি আমাদের 1 থাকে তাহলে কমপ্লেক্সিটি দেখেন যে এটা হচ্ছে এমনিতে জানি 1, লক লক করলে তো 0 হয়ে যাবে। এন হলে বিগ অফ এন এ এটা 1 হবে, লগ এন এ 0 হবে। তো যেটাই হোক না কেন, এরকম একটা কমপ্লেক্সিটি আমাদের একটা চার্ট আছে। এটা হয়তো বা আপনারা এখন বুঝবেন না, আমরা পরে এটা নিয়ে আবার হয়তো বা যদি ডিসকাশন করি। আমরা গ্রাফটা দেখি, গ্রাফগুলো একটু দেখার চেষ্টা করি যে আমাদের কম্পারিজন গ্রাফ, মানে কোন অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি গ্রাফটা কিরকম বা কার্ভটা কিরকম।
যদি কোনো একটা অ্যালগোরিদমের কমপ্লেক্সিটি লগ এন হয়, তাহলে দেখতে পাচ্ছি সেটা রুট এন এর চাইতে অনেক কম। ঠিক আছে, গ্রাফটা রুট এন এর চাইতে কম মানে হচ্ছে যখন আপনি লগ এন দিচ্ছেন, এটার ওয়াই ভ্যালু হচ্ছে কম। ঠিক আছে, ওয়াই ভ্যালু কম হওয়া মানে হচ্ছে যেটা মানে লগ করলে, লগ অফ 100 করলে কত হবে? সবাই কি ভুলে গেছি? যদি 10-এর বেসিসে লগ করি, লগ অফ 100 করলে কত হয়? 2 হবে। 2 হয়। আর যদি 2-এর বেসিসে লগ করি, তাহলে 100-তে লগ করলে অনেক বেশি একটা মান আসবে। নিয়ারলি হচ্ছে 7-8 এরকম একটা মান আসবে, বা 6-এর একটু বেশি মান আসবে আর কি। আচ্ছা, যাই হোক, সো এটা হচ্ছে আমাদের সেরকম একটা লগ এর একটা মান দেখাচ্ছে, কার্ভ দেখাচ্ছে। এখানে আমি যত এন এর মান বাড়াচ্ছি, আমাদের কার্ভটা মানে অনেক বেশি যে যাওয়ার কথা সেটা না। লগ ইন করলে এটা খুব নিচে থেকেই যায়। এটা লগ ইন ক্লাস খুবই লিনিয়ারলি না হলেও এটা খুবই অল্প অল্প করে বাড়তে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে লগ ইন। কিন্তু রুট এন যেটা, রুট এনটা লগ ইনের চাইতে একটু বেশি কমপ্লেক্স, মানে টাইম বেশি নেয় কি, রুট এন লগ ইনের চাইতে এরকম বেশি টাইম নেবে, মানে এটা দূরে সরে যাওয়ার প্রবণতা বেশি থাকে আর কি। আচ্ছা, তারপরে যেটা আছে সেটা হচ্ছে, এখন দেখেন লগ ইন এখন যদি আর এন এর সাথে কম্পেয়ার করি, আর এন লগ এন এর সাথে কম্পেয়ার করি, তাহলে দেখেন কি কোথায় চলে গেছে। লগ ইনটা অনেক অনেক কম কমপ্লেক্সিটি। তারপর হচ্ছে তার নিচে উপরে হচ্ছে রুট এন, তার উপরে হচ্ছে এন। তার মানে লিনিয়ার যেটা, যেটা একদম লিনিয়ার বাড়ে, বা এটার মধ্যে কোনো ফ্ল্যাকচুয়েশন, একদম সরল রেখা যেটা। লিনিয়ার মানে হচ্ছে সরল রেখা। ঠিক আছে, এটা সবসময় মাথায় রাখবেন যে যখনই এন আমরা বলবো বা লিনিয়ার বলবো, সেটা আসলে কোনো কার্ভ এরকম আঁকা বাঁকা হবে না। এটা সবসময় সরল রেখাতে যাবে, একদম সোজা স্ট্রেট লাইন। সো লিনিয়ারটা হচ্ছে স্ট্যান্ডার্ড বলা যায়। তো এটা হচ্ছে আমাদের রুট এন এর চাইতে ডেফিনেটলি বেশি। তো এন এর চাইতে যেটা বেশি সেটা হচ্ছে এন লগ এন। ঠিক আছে, তো আপনি যদি 100 হচ্ছে আপনার এন এর মান হয়, তাহলে সেখানে দেখা যাবে যে এন এর চাইতে এন লগ এন এর কমপ্লেক্সিটিটা বেশি। তো এখন দেখেন সেই এন লগ এন যদি এখন আমরা আবার প্লট করি, এন লগ এন এর সাথে যদি এখন আমরা পলিনোমিয়াল প্লট করি, তাহলে দেখেন এন লগ এন একদম নিচে চলে যায়। তার উপরে হচ্ছে এন স্কোয়ার, তার উপরে এন কিউব, তার উপর হচ্ছে এন টু দ্য পাওয়ার 10 বা পলিনোমিয়াল এন টু দ্য পাওয়ার কে। তো তার মানে হিউজ কমপ্লেক্সিটি পলিনোমিয়াল টাইমে, যেটা অনেক সময় লাগবে। সো এখানে সব এখন দেখাচ্ছে পলিনোমিয়াল যে গ্রাফগুলো সেটার কমপ্লেক্সিটি কম্পারিজন। সো যদি 1.1 টু দ্য পাওয়ার এন হয়, তাহলে এই একদম নিচে থাকতেছে এন টু দ্য পাওয়ার 10 একটা কমপ্লেক্সিটি দেখাচ্ছে। আচ্ছা, ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে 2 টু দ্য পাওয়ার এন যেটা, এটা কিন্তু মোটামুটি লিনিয়ারলির মতো দেখা যাচ্ছে। একদম লিনিয়ার না হলেও এটা মোটামুটি লিনিয়ারের মতো। এটা এক্সপোনেনশিয়াল এটা। আর 2 টু দ্য পাওয়ার 20, 3 টু দ্য পাওয়ার এন, এটা মোটামুটি দেখতে লিনিয়ারদের মতোই দেখায়। তারপর এন টু দ্য পাওয়ার এন। সো হিউজ টাইপের অনেক ধরনের কমপ্লেক্সিটি আসলে আছে। তো আপনাদের এত এত জিনিস কিভাবে হয় সেটা হয়তো বা মাথায় নাও থাকতে পারে, কিন্তু আমরা অ্যালগোরিদমের চেহারা দেখে কিভাবে বুঝবো যে এই অ্যালগোরিদমটা কত কমপ্লেক্সিটির, সেটা আমাদেরকে একটু ডিসাইড করতে হবে। আচ্ছা, তো সেটাতে যাওয়ার আগে আমরা 3টা টাইপের কমপ্লেক্সিটি মেজার করা হয় সেটা একটু শুনে নিই। প্রথমটাকে হচ্ছে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি। 3 ক্যাটাগরিতে কমপ্লেক্সিটি মেজার করা হয়, একটা হচ্ছে ওর্স্ট কেস কমপ্লেক্সিটি, আরেকটা হচ্ছে বেস্ট কেস কমপ্লেক্সিটি, আর একটা হচ্ছে অ্যাভারেস্ট কেস কমপ্লেক্সিটি। তো ওর্স্ট কেস মানে কি? সব থেকে বেশি যেটা বেশি যেখানে সময় লাগে, সব কমপ্লেক্স থেকে লাগে। বেশি সময় লাগে সেটার অবস্থা। আচ্ছা, ওর্স্ট ওর্স্ট মানে তো আমরা জানি যে কোন একটা বিষয় হচ্ছে খারাপ বা কোনো কিছু একটা। তো এখানে আসলে ওই খারাপ বোঝায় না, এখানে যেটা বোঝায় যে আমাদের সবচেয়ে বেশি টাইম লাগে, হাইয়েস্ট কোথায় লাগবে, বা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টেপস বা ইটারেশন কোথায় হবে, সেটা হচ্ছে ওর্স্ট কেস। বেস্ট কেস হচ্ছে আমাদের মিনিমাম নাম্বার অফ স্টেপস যেখানে লাগে। তো অ্যাভারেজ কেস সহজে বোঝা যাচ্ছে যে ওর্স্ট এবং মিনিমামের মাঝামাঝি একটা পর্যায়ে হচ্ছে অ্যাভারেজ কেস থাকে।
একদম খুব বেশি কমপ্লেক্সিটিও না, আবার খুব কম কমপ্লেক্সিটিও না, মাঝামাঝি একটা অ্যাভারেজ। সো এখানে সেই একটা জাস্ট গ্রাফিক্যালি দেখানো হচ্ছে যে ওটস কেস হয়তো বা সবার উপরে টাইম বেশি লাগবে বা স্টেপস বেশি লাগবে, সবার উপরে থাকে এটা। অ্যাভারেজ হচ্ছে মাঝামাঝি, বেস্ট হচ্ছে নিচে থাকে, সবার নিচে। আচ্ছা, আমরা এই যে কমপ্লেক্সিটি কথা বলতেছি, ওটস কেস বা বেস কেস বা অ্যাভারেজ কেস, এখন অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি আসলে কত, মানে সিপিইউ কতবার ঘুরতেছে, ওই কাজটা করতে আসলে কতটুকু সময় লাগতেছে, সেটা কিন্তু টোটালি একদম হাতে কলমে সেকেন্ড বাই সেকেন্ড বের করা কিন্তু খুবই টাফ। মানে ওটা একদম সিপিইউ লেভেলে, আর্কিটেকচার লেভেলে চলে যেতে হবে। কোন একটা প্রসেসর কতটুকু সময় নিয়ে কাজ করে, কত তার সাইকেল হার্জ কত, 1.7 না 1.8 না 3 পয়েন্ট সামথিং, কত হার্জের প্রসেসর, সেইটা লেভেলে যে তারপর টাইম কমপ্লেক্সিটি বের করতে হবে। তো ওইটা আসলে খুবই আনফিজিবল একটা সিচুয়েশন। তো আমরা সেটা করার জন্য যেটা করা হয়, আমাদের একটা আলাদা নোটেশন চিন্তা করে নিতে হয়। ঠিক আছে, মানে একটা কনসেপ্ট চিন্তা করতে হয় যেখানে আমরা একদম 100% অ্যাকুরেটলি কোনো কমপ্লেক্সিটি হয়তো বা বের করব না, কিন্তু নিয়ারলি কাছাকাছি একটা কমপ্লেক্সিটি আমরা ধারণা করে নিব। তো এই ধারণা করাটাকেই বলা হয় হচ্ছে অ্যাসিম্পটোটিক অ্যানালাইসিস। ঠিক আছে, অ্যাসিম্পটোটিক মানে হচ্ছে আমরা একটা ধারণা করে নিচ্ছি, একটা গেস করে নিচ্ছি, বা মোর লাইকলি এই জিনিসটা হইতে পারে, এই জন্য এটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক। তো এটাতে আসলে কোনো এক্সাক্ট টাইম কত সেকেন্ড লাগতেছে সেটা বের করা হয় না, কিন্তু একটা ধারণা দেওয়া হয় যে কতটুকু সময়ের আমাদের লাগতে পারে। আচ্ছা, এখানে অনেক কথা বলা আছে, তো আমি এই কথাগুলো ওভাবে বলতেছি না, আমি এখন এক্সাম্পল সহকারে দেখাবো। অ্যাসিম্পটোটিক অ্যাসিম্পটোটিক নোটেশনের তিনটা নোটেশন আছে। একটা হচ্ছে বিগ ও নোটেশন, আর একটা হচ্ছে বিগ থিটা নোটেশন, আর একটা হচ্ছে বিগ ওমেগা নোটেশন। ঠিক আছে, বিগ ও নোটেশন, বিগ থিটা, বিগ ওমেগা নোটেশন। তো বিগ ও নোটেশন যেটা, সেটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড, মানে কাইন্ড অফ ওই যে ওটস কেসের মতো আর কি। ঠিক আছে, বিগ ও নোটেশন হচ্ছে অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড, বিগ থিটা নোটেশন হচ্ছে অ্যাসিম্পটোটিক টাইট বাউন্ড, আর বিগ ওমেগা হচ্ছে অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড। মানে এটা হচ্ছে আমাদের বেস্ট কেস, ওমেগা যেটা, আর থিটা হচ্ছে আমাদের অ্যাভারেজ কেস, কাইন্ড অফ এটা ধরতে পারেন, কারণ এটা টাইটার বাউন্ড বলতেছে। সো আসলে এই কয়টার মধ্যে এই বিগ ও নোটেশনটা আসলে খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয়। ঠিক আছে, মানে আপার বাউন্ডটা, কারণ একটা অ্যালগোরিদম ডিজাইন করতে গেলে আমাদের সবসময় টার্গেট থাকে এই অ্যালগোরিদমটার ওর্স্ট কেস কতটুকু, সেটা মেজার করে অ্যালগোরিদমটা বিবেচনা করা। তো এখন আমরা দেখি যে অ্যালগোরিদমের বিগ ও নোটেশন আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এখানে অনেক কথা বলা আছে, আমরা এই কথাগুলা এক্সপ্লোর না করে আমরা দেখি আসলে বিগ ও নোটেশন কোনটার ক্ষেত্রে কখন কি হয়। ধরেন আমি যে ওই যে যেটা বললাম যে এ ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের যদি এরকম জোশ নর্মাল যোগ থাকে, বিয়োগ থাকে, যাই থাকুক না কেন, এটা হচ্ছে সিঙ্গেল ইটারেশনে হবে। তো এখানে জাস্ট যে আমাদের দুইটা অপারেটর থাকতে হবে, অপারেন্ট থাকতে হবে তা না, এখানে চাইলে আমি 5-6টা একসাথে যোগ করতে পারি, সি টি ই। তো এইগুলা হচ্ছে আমাদের, মানে যোগ হইলে আমরা সেটাকে সরাসরি বলবো যে এটা সিঙ্গেল ইটারেশনে চলবে। এটা যতগুলো থাকুক না কেন, এটা আমরা ধরে নিবো যে এটা সিঙ্গেল ইটারেশনে চলতেছে। যেটা লুপ, মানে যেটা ফর লুপ, সেটা হচ্ছে আমাদের ফরের যে প্যারামিটার যেটা, সেটার উপর ডিপেন্ড করে আমাদের চিন্তা করতে হবে যেটা কত সময় পর্যন্ত চলবে। যেমন ফর যদি এরকম একটা লিখি, আই এর মান হচ্ছে 1 থেকে হচ্ছে এন পর্যন্ত, ধরুন এরকম একটা ফর লুপ লিখলাম, তাহলে এই ফর লুপটা হচ্ছে টোটাল এন সংখ্যক বার চলবে, তাই না? জি জি স্যার। স্যার। সো
এই ফর লুপের ভিতরে যাই থাকুক না কেন তাদেরকে আমরা সিঙ্গেল ইটারেশনে ধরে নিব। তো আমরা ধরে নিই যে এই ফর লুপের ভিতরে যাই থাকুক না কেন সেটা সিঙ্গেল ইটারেশনে চলতেছে। তো টোটাল ফর লুপটা এই ভিতরের কাজটা আসলে এন সংখ্যক বার চলতেছে, যার কারণে এই লুপের কমপ্লেক্সিটি হচ্ছে বিগ অফ এন, যেটা হচ্ছে ওর্স কেস, যেটা বিগ অফ এন ওই ফর লুপের ক্ষেত্রে। জি এখন স্যার। তাহলে আহ কখন সেটা বিগ অফ এন স্কোয়ার বা এন কিউব বা এরকম কিছু হবে? তখন স্যার নেস্টেড ফর লুপ হবে। হ্যাঁ। তো আমরা যদি এখানে একটা ভিতরে আরেকটা যদি ফর লুপ লিখি, ফর লুপ লিখলাম আই ইকুয়ালস টু, সরি এটা আই না, এটা ধরেন জে দিলাম, জে ইকুয়াল হচ্ছে 1 2, ধরেন এম দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমি এটা ভিতরে একটা ফর লুপ দিছি, তো এখন আমাকে একটু বলেন যে এটা কি গুণ হবে নাকি যোগ হবে? গুণ হবে। স্যার গুণ হবে। কেন গুণ হবে? কারণ স্যার কেননা দুইটা আই লুপে থেকে এন এক্সিকিউট পর্যন্ত হবে। এই সংখ্যার জন্য, আবার 1 থেকে এম পর্যন্ত লুপটা আবার চলবে। আচ্ছা, তার মানে যেটা দাঁড়াচ্ছে এই ভিতরের ফর লুপটা তো এম এম সংখ্যক বার চলতেছে, তাই না? জি স্যার। ভিতরের ফর লুপটা আমরা সবাই বুঝতেছি যে এম সংখ্যক বার চলবে। ভালো কথা। এখন এই এম সংখ্যক বার চলার যে লুপটা সেটা আবার বাইরের লুপের কারণে একবার চললো, দুইবার চললো, এইভাবে কি এন সংখ্যক বার চলবে, জি ঠিক স্যার। আছে। সো এই বাইরের ফর লুপের কারণে ভিতরের ফর লুপটা এন সংখ্যক বার আবার চলতেছে, আর নিচে চলতেছে এম সংখ্যক বার। তো এই কারণ হচ্ছে এম মাল্টিপ্লাইড বাই এন সংখ্যক বার এটা চলতেছে। সো এটার নোটেশনের মানে কমপ্লেক্সিটি নোটেশন হবে বিগ অফ এম ইন্টু এন, ঠিক স্যার আছে। আরেকবার একটু বলবেন? আচ্ছা, ভিতরের ফর লুপটা এম সংখ্যক বার চলতেছে, এটা তো আমরা শিওর, তাই না? জি স্যার। সো এটা যদি এম সংখ্যক বার চলে, এখন চিন্তা করেন মানে ভিতরে ফর লুপের ভিতরে যে কাজটা আছে, এই ফর লুপের ভিতরে যে কাজটা আছে সেই কাজটা এম সংখ্যক বার চলবে। এখন বাইরের ফর লুপ তো আমরা হিসাব এখনো করি নাই। তো আয়ের মান যখন 1, চিন্তা করেন যে আয়ের মান যখন 1, তখন কি এই ভিতরের ফর লুপটা কি এম বার চলছে না? জি স্যার। আবার কি আয়ের মান যখন 2, তখন আবার এম বার চলবে না? জি স্যার। তো এইভাবে কি আস্তে আস্তে ডট 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 করে যখন আয়ের মান এন, তখন কি এন এর জন্য কি আবার এম বার চলবে না সেটা? জি স্যার। তাহলে একটু চিন্তা করে দেখেন টোটাল এম কয়টা হবে। এন সংখ্যক স্যার। হ্যাঁ, এম হচ্ছে তখন এন সংখ্যক হয়ে যাবে। তার মানে কি এন ইন্টু হচ্ছে এম হয়ে যাচ্ছে। স্যার হ্যাঁ এবার বুঝছি। তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সিটি। তো তার মানে নেস্টেড লুপ হলে আমরা যেটা করব সেটা হচ্ছে গুণ করে করে কমপ্লেক্সিটি গুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এখন ইন্টারেস্টিং ফ্যাক্টে আসি। আর দুটো লুপই যদি সেম সংখ্যক বার হতো তখন? তখন জাস্ট গুণ হয়ে যেত, এম ইন্টু এম হতো বা এন ইন্টু এন বা এন স্কোয়ার হতো আর কি তখন। আচ্ছা, ওটা ওটা আমি বলবো। আচ্ছা, ওটা বলেই ফেলি। ধরেন এইখানে আমাদের কমপ্লেক্সিটি মনে হচ্ছে এখন কত, বিগ অফ এম ইন্টু এন, তাই তো? এই নেস্টেড লুপ গুলার ক্ষেত্রে তো এইটাকে আমরা অ্যাসিম্পটোটিক্যালি বলতে পারি এটা হচ্ছে বিগ অফ এন স্কোয়ার আর কি। কেন বলতেছি? কারণ হচ্ছে এম এবং এন এর মান হয়তো বা খুব কাছাকাছি একটা হবে। ধরেন এম এর মান হচ্ছে ধরেন 10, এন এর মান হচ্ছে 9, তো খুব কাছাকাছি লেভেলে চলে যাচ্ছে। তো তখন হচ্ছে আমরা এটাকে সরাসরি বলতে পারি যে নিয়ারলি এন স্কোয়ারের মতো, মানে 10 স্কোয়ার যদি করা হয় সেরকম কাছাকাছি একটা মান হবে। এইটাই বলতেছে যে এটা কিন্তু আমরা এক্সাক্ট কোনো কমপ্লেক্সিটি বের করতেছি না। এটা হচ্ছে আমরা একটা অ্যাসিম্পটোটিক মানে একটা গেসিং টাইপের, এটা যে এটা এরকম ওটস কেসের এটা হইতে পারে। সো এম এর মান যদি আর এন এর মান যদি নিয়ারলি ইকুয়াল হয়, তখন এটা আমরা সরাসরি বলতে পারি যে বিগ অফ এন স্কোয়ার হয়ে যাবে। সো নর্মালি এন কে প্রাধান্য দেওয়া হয় কেন? কারণ জাস্ট মানে প্রচলিত যে নিয়মটা যে এন দিয়ে আসলে সব ধরনের কাউন্ট নাম্বার বোঝানো হয় এন দিয়ে, সো এটা নর্মালি এন দিয়ে সবসময় প্রকাশ করা হয়। এম দিয়েও যে করা যাবে না তা না, এটা চাইলে আপনি এম স্কোয়ার লিখতে পারেন, বিগ অফ এম স্কোয়ার
যা খুশি লিখতে পারেন, কিন্তু নর্মাল কনভেনশন হচ্ছে এই কমপ্লেক্সিটি নাম্বারকে এন দিয়ে প্রকাশ করা। আচ্ছা, এখন আমি যেটা দেখাতে চাচ্ছি, এটা তো আমরা গুণ করলাম, ভালো কথা, কমপ্লেক্সিটি গুণ হয়েছে। এইখানে যদি আরেকটা ফর লুপ থাকতো তখন কি হতো? যোগ হইতো। ফর ধরেন যে যে এর মান আছে এটা, একটা আমি দিলাম কে ইকুয়াল হচ্ছে 1, 1 থেকে হচ্ছে আমাদের এল পর্যন্ত। তাহলে এম মাল্টিপ্লাই এন ইন্টু এল, আচ্ছা, তিনটা গুণ হয়ে যাবে। কোনটা হবে আমি একটু দেখাই সবাইকে, যে এটা কি এন ইন্টু এম ইন্টু এল এইটা হবে নাকি অন্য কিছু হবে? স্যার এটা 2n² হবে, প্রথমটার জন্য n², দ্বিতীয়টার জন্য n², যোগ করলে 2n²। অ্যাডভান্স লেভেলের কথা না বলি, আমরা একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি কোনটা কি হচ্ছে। আমার কথা হচ্ছে যে এটা কি এভাবে গুণ আকারে হবে নাকি স্যার না, এটা এন এম ইন্টু এন এল এরকম আর কি। এন স্কোয়ার টাইপের হবে? স্যার এম প্লাস এল এন হবে। স্কোয়ার টাইপ না? স্যার এম প্লাস এল হবে আর তাদের সাথে এন গুণ আকারে হবে। এন ইন্টু ব্র্যাকেটের ভিতরে এম প্লাস এল। সিম্পলিটিক নোটেশন আকারে নির্ণয় করতে স্যার অর্ডার অফ এন স্কোয়ার হবে না? হ্যাঁ, আমরা সবগুলোর মধ্যে লজিক দিব, আমরা আসলে লিখে রাখতেছি পসিবল সলিউশন কি কি। তো আসলে মানে এটা না লিখলে সবাই বুঝবে না যে আসলে কোন কেন কোনটার কারণে কি হচ্ছে। ও যে ভুল করাও একটা শিখার বিষয়, সেটার জন্যই আমি এখানে কিছু জিনিস ভুল লিখে রাখছি বা কিছু জিনিস ঠিক লিখে রাখছি। তো প্রথমে আসি যে আসলে কমপ্লেক্সিটিটা কিভাবে মেজার হচ্ছে। আমরা একটা জিনিস বলতেছিলাম যে একটা আয়ের মান যখন 1 ছিল, মানে বাইরের ফল লুপের জন্য, ভিতরের ফল লুপটা যখন দুইটা ফল লুপ ছিল তখন এম বার ঘুরছে। এখন কি এই ফল লুপটা ঘুরবে এম বার, সাথে সাথে নিচের ফল লুপটা ঘুরবে হচ্ছে এল বার। আবার একইভাবে আয়ের মান যখন 2, উপরের ফল লুপটা ঘুরবে এম বার, নিচের ফল লুপটাও ঘুরবে এল বার। তো এইভাবে ডট ডট করলে প্রত্যেকবারই কিন্তু হচ্ছে আহ আয়ের মান যখন আমাদের এন, এটা হচ্ছে এম বার, এটা হচ্ছে এল বার। এখন কথা হচ্ছে যে এই দুইটা ফর লুপের মধ্যে কি কোনো ডিপেন্ডেন্সি আছে? তারা তো আয়ের উপর আচ্ছা, ডিপেন্ড। এল কাজ না করলে এম পর্যন্ত কাজটা হবে না। না, ডিপেন্ডেন্সি বলতে আমি যেটা বোঝাচ্ছি যে এম এম ঘোরার সাথে সাথে এল ঘোরার কি কোনো সম্পর্ক আছে? না স্যার, দুইটা লুপই না স্বতন্ত্র। না স্যার, কোনো সম্পর্ক নেই। রাইট, যেহেতু আমাদের কোনো সম্পর্ক নাই, মানে এই যে এখানে যেমন আই এর সাথে এম এর সম্পর্ক ছিল, যখন আই যদি একবার ঘুরে এমও একবার ঘুরতেছিল, আই যখন দুইবার ঘুরতেছিল এম আবারও এই পর ভিতরটা আবারও এম বার ঘুরতেছিল। তো আয়ের একবারের জন্য এই ভিতরের ফলকটা এম বার করে ঘুরতেছিল, তার মানে কি এটার ডিপেন্ডেন্সি আছে। কিন্তু জে এর জন্য কি এল এর কোনো এরকম কোনো ডিপেন্ডেন্সি আছে? যে যদি একবার ঘুরে এই এল কি আবার সেই এল বার ঘুরবে? না জি না। স্যার। এইটা আগে পুরোটা কমপ্লিট হবে, তারপরে কি এটা হবে না? জি স্যার। তার মানে কি কোনো ডিপেন্ডেন্সি নাই। ডিপেন্ডেন্সি আমরা বুঝতে পারছি কি বুঝাতে যাচ্ছি আমি? একটু খেয়াল জি করেন, স্যার। আবারও বলি যে এখানে আয়ের একবারের জন্য কিন্তু এই এম একবার পুরোটা একবার ঘুরছে। আবার আয় মান যখন আবার বাড়তেছে এম আবার ঘুরতেছে পুরোবার। এখানে কিন্তু ডিপেন্ডেন্সি আছে, তার মানে কি এই ফলকটা একবার ঘোরা শেষ করে তারপর কিন্তু এটা হয় নাই। যদি শেষ না করে আহ, ঘুরতো, সরি, যদি শেষ করে ঘুরতো তাহলে ডিপেন্ডেন্সি ছিল না। যেমন এইখানে এটা আগে শেষ করবে কাজ, তারপরে এই ফলপে কাজ শুরু হবে। তার মানে এদের মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই, কাজ শেষ হলে তারপর শুরু করবে। কিন্তু এই বাইরের ফলপের সাথে ভিতরের দুইটা ফলপের আসলে ডিপেন্ডেন্সি আছে। ঠিক আছে, আই যতবার ঘুরবে এটা প্রত্যেকে ততবার এই এন সংখ্যকবার এল সংখ্যকবার করে ঘুরবে। সো মূল কথাটা হচ্ছে যদি ডিপেন্ডেন্সি না থাকে তাহলে তাদের কমপ্লেক্সিটি আসলে যোগ হবে। ঠিক আছে, আমি আবার একটু সহজ করে দেখাই।
এই ধরেন বাইরের ফর লুপটা আমি কেটেই দিলাম। এখন আমাকে বলেন যে এই ফর লুপের কমপ্লেক্সিটি কত? বিগ অফ এম প্লাস এল। না না, উপরেরটার কত বিগ কমপ্লেক্সিটি? অফ এম। বিগ অফ এম। তো এটা কি এম সংখ্যকবার ঘুরলো, তারপর কি এটা হচ্ছে কি বিগ অফ এল। এল বিগ অফ এল। তাহলে কি এই দুইটা ফর লুপ যদি আলাদা আলাদা হইতো তাহলে তাদের কমপ্লেক্সিটি কত হইতো? বিগ অফ এম প্লাস বিগ অফ এল হইতো না? জি স্যার। জি স্যার। তার মানে কি দাঁড়াইতেছে, তো এদের কমপ্লেক্সিটি আসলে যোগ হয়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো গুণফল আসতেছে না। বুঝতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। তো এখন যদি এটা কমপ্লেক্সিটি যোগ হয়, তাহলে এখন চিন্তা করেন আমি যদি এখন আবার বাইরের ফর লুপটা ব্যাক করি তখন কি হবে? তাহলে ভিতর দুটা তো যোগ এন হয়ে ইন্টু যাচ্ছে। এম প্লাস এল। হ্যাঁ, তখন তো আসলে এই যে এটা এটা কিন্তু এই যে যোগ হচ্ছে এখানে জি স্যার। এর সাথে এই, এখন এই পুরো বক্সটাকে হচ্ছে এই ফর লুপটা এন সংখ্যক বার করে ঘোরাবে প্রতিবার। ঠিক আছে, এই পুরো বক্সটা মনে করেন যে এম প্লাস এর এই বক্সটা। ঠিক আছে, তো তার মানে কি এই বক্সটা কি এন সংখ্যক বার ঘুরবে না? জি স্যার। তো তখন কি এন মাল্টিপ্লাইড বাই ওই বক্সটা। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। সো এই জন্য এটার কমপ্লেক্সিটি হচ্ছে এন মাল্টিপ্লাইড বাই এম প্লাস এল। ঠিক আছে, তো আমরা আসলে এই যে তিনটা যে আমরা গুণফল বলছিলাম এটা আসলে ঠিক না, কারণ এখানে এটা ওভাবে হয়নি। এখানে ডিপেন্ডেন্সি নাকি ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট সেটা চিনতে হবে আর কি। আচ্ছা, এখন আসি যে এটা তো বুঝলাম, ভালো কথা। এখন এটা থেকে আসলে কিভাবে এটাতে যাব? এটা থেকে আসলে এটাতে অ্যাসিম্পটোটিক্যালি নিয়ারলি ইকুয়াল দিয়ে যাওয়া যায়। কেন? কারণ হচ্ছে ধরেন এটা যদি এম এবং এল এর মান যদি নিয়ারলি ইকুয়াল এন এর মান হতো, ধরেন এম তারপর হচ্ছে এন আর এল সবাই নিয়ারলি ইকুয়াল ইকুয়াল মান, ঠিক আছে, তখন কি হইতো? এটাও ধরেন যে এন এন সংখ্যক বার করতেছে, এটাও এন সংখ্যক বার করতেছে, তখন কি হইতো? এখান থেকে আসতো হচ্ছে এন ইন্টু টু এন আসতো, তাই না? জি জি স্যার। এন ইন্টু টু এন এরকম একটা মান আসতো। সো এটা আলটিমেটলি কি হইতো? বিগ অফ টু এন স্কোয়ার। জি স্যার। তো এটা আসলে এই কনস্ট্যান্ট যদি কোনো কিছু থেকে গুণ আকারে থাকে সেটা আসলে ওভাবে ধরা হয় না অ্যাসিম্পটোটিক্যালি, যেহেতু আমরা একটা গেসিং করতেছি, একটা কমপ্লিট কনক্রিট আমরা মান ধরতে চাই, সেখানে কোনো কনস্ট্যান্ট গুণফল জি আসলে স্যার। আমরা কেয়ার করি না। তো এই জন্য এরকম কনস্ট্যান্ট মান থাকলে সেটাকে আমরা ফালাই দিয়া এটাকে অ্যাসিম্পটোটিক্যালি এটা এভাবে বলতে পারি, এটা নিয়ারলি ইকুয়াল হচ্ছে বিগ অফ এন স্কোয়ার। ঠিক আছে, জি। আচ্ছা, তাহলে বলেন যে এন কিউব কিভাবে হবে তাহলে? স্যার এই যে আমরা যেরকম এম এম এর সাথে এল আছে ডিপেন্ডেন্স না, যদি ডিপেন্ডেন্স হয় তাহলে এন কিউব। ট্রিপল নেস্টেড হবে স্যার তখন। তিনটা লুপ ফর লুপ যদি ভিতরে আরো একটা থাকে তাহলে এন কিউব আসবে। হ্যাঁ, তিনটা হচ্ছে আমরা যদি একসাথে নেস্টেড আকারে দেখাই তাহলে আমাদের এটা নেস্টেড এই এন কিউব হবে। তো আমরা এখন বুঝতে পারতেছি, তারপর একটু লিখে দেখাই যে এন কিউবটা কিভাবে হচ্ছে। সো এখানে যদি এইটার ভিতরে যদি আমি আরেকটা ফর লুপ লিখতাম তাহলে সেটা আবার এন কিউবে চলে যেত। জি স্যার। দেখেন আমি যখন লিখতেছি তখনও কিন্তু আমি একটা ইন্ডেন্টেশন ফলো করতেছি, কিন্তু আপনাদের কোডিং এর ক্ষেত্রে কিন্তু এরকম ইন্ডেন্টেশন পাওয়া যায় না। দেখেন আমি এই যে ফর লুপ লিখতেছি, এটা ফর লুপের যে ব্র্যাকেট গুলো এক লাইনে, এই ফর লুপের ব্র্যাকেট গুলো এক লাইনে, এই ফর লুপের ব্র্যাকেট গুলো এক লাইনে, এবং তাদের মধ্যে গ্যাপ আছে কিন্তু, এটাকে বলা হচ্ছে ইন্ডেন্টেশন। ঠিক আছে, আর কি আপনারা কোডিং যখন করবেন এরকম অবশ্যই স্টাইলটা ফলো করবেন, এবং খাতায় যখন লেখেন, আমি তো গতবার দেখছি যে কোথায় ব্র্যাকেট কোথায় কি আল্লাহ ভালো জানে, কিছু বোঝা যায় না। খাতায় যখন কোড লেখেন তখন আপনাদের এরকম করে কোডটা লিখতে হবে, সুন্দর করে কোড লিখতে হবে। ইন্ডেন্টেশন যদি ফলো না করেন কোড পড়ে কোনো টিচারই বুঝবে না, খাতায় লেখা বিশেষ করে। আর
কম্পাইলারে কোড করে আবার খাতায় লেখা প্রচুর প্যারা। সেটা তো আছে, কিন্তু খাতায় লেখাটা জিনিসটা আসলে কি মিন করে? জিনিসটা মিন করে যে আপনি আসলে ধরতেছেন কিনা, মানে আপনি চিন্তা করতে পারতেছেন কিনা, সেটা আসলে মিন করে যে আপনি আসলে কতটুকু স্কিলড। ঠিক আছে, কোডিং, যে কোডিং লেখে তার লেখার স্টাইল দেখলে বোঝা যায় যে সে আসলে কতটুকু স্কিলড। তার ফাস্ট কোডিং লিখতে হবে তা না, কিন্তু তার কোডিং লেখার সৌন্দর্যটা দেখলেও কিন্তু অনেক বোঝা যায় তার স্কিলটা কতটুকু। আচ্ছা, তো এটা অন্য টপিক। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিনটা লুপ হচ্ছে নেস্টেড আকারে আছে, তো এটার কমপ্লেক্সিটি আমরা বলতে পারবো বিগ অফ এন কিউব। ঠিক আছে, মোর লাইকলি বিগ অফ এন কিউব, এই জন্য এটাকে অ্যাসিম্পটোটিক্যালি এই নোটেশনটা, মানে নিয়ারলি ইকুয়াল, এই নোটেশনটা সবসময় ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আসি একটু অন্য একটা ফর লুপ চিন্তা করব। স্যার অ্যাসিম্পটোটের কি মানে এক্স্যাক্টলি মান নির্ণয় করা যায় না, এই জন্য কি নিয়ারেস্ট ভ্যালু ধরা হয়? হ্যাঁ, সেজন্য তো এটাকে বলা হয় অ্যাসিম্পটোটিক। আমরা এক্সাক্ট কোনো মান বের করি না, আমরা একটা গেস করে ধরে নিই যে এটা এটার কাছাকাছি। ঠিক আছে, স্যার আমরা কনস্ট্যান্টটাকে স্যার হটায় দিলাম, কিন্তু স্যার 2n² ইকুয়াল m³ স্যার এটা কিভাবে? এটা হচ্ছে যদি আপনি এটাকে আপার বাউন্ড চিন্তা করেন, আমরা এখানে যেটা চিন্তা করতেছি, যদি এটা হচ্ছে আমাদের কি বলে, আম, এখানে যেটা, এটাকে যদি আপনি আপার বাউন্ড চিন্তা করেন, এন এর মানটা যে ধরেন আপনার খুব কম আছে, এন এর মান কত আছে ধরেন আমি দিলাম 2 আছে। জি স্যার। তো 2 স্কোয়ার করলে কত আসে? 4 আর গুণ করলে 4। আসে 8, যা তাহলে তাহলে 2 টু কিউবের টু সমান। ইন্টু এন স্কোয়ার করলে কত আসবে? আমরা টোটাল আসবে হচ্ছে 8, তাই না? যেটা কিনা কত স্যার কাছাকাছি, এন কিউবের তো কাছাকাছি। জি স্যার। মানে এন এর মান যদি ছোট হইতো আর কি। ঠিক আছে, এন এর মান যদি খুবই ছোট হয় তাহলে এখন এটা এরকম একটা রেজাল্ট আসে। কিন্তু জি এন স্যার। এর মান যদি হিউজ পরিমাণ বড় হয়, ধরেন এন এর 2 মাল্টিপ্লাই করে আমি হচ্ছে দিলাম এন এর মান 10⁶। ঠিক আছে, এই 10⁶ কে আমি স্কোয়ার করলাম, তাহলে কত আসবে? 10⁻12। আচ্ছা 10⁻12 সাথে মাল্টিপ্লাইড হচ্ছে 2। 2। এইখানে দেখেন এত বড় একটা নাম্বার সাথে 2 মাল্টিপ্লাইড করলে আসলে কিন্তু এটা এন কিউব লেভেলে চলে যায় না। জি না। জি না স্যার। ঠিক আছে, মানে এটা 10⁻6 এর কিউব করলে কত আসতো? 10⁻18। কোথায় 12 আর কোথায় 18? তো 2 গুণ করলে কি এটা সমান হবে কখনো? জি জি না না। কখনোই সম্ভব না। সো এটা আসলে ধরে নেওয়া হয় তখনই যদি এন এর মান যদি এমন একটা লেভেলে থাকে, তখন আমরা অ্যাসিম্পটোটিক্যালি এটাকে এন কিউব পর্যায়েও নিয়ে যেতে পারি। ঠিক আছে, আপার বাউন্ড চিন্তা করলে। আর আপার বাউন্ড এটাতেও আপার বাউন্ড চিন্তা করা যাবে, কেন যাবে? কারণ হচ্ছে এটা নিয়ারলি, এটা যেহেতু 10⁻12 এর পর্যায়ে না, মানে 2 যদি গুণ করি এটা তো 10⁻12 থাকে না, এটা এটা চেয়ে বেশি হয়। তো কত বেশি হবে? সর্বোচ্চ তো 10⁻18 এর বেশি তো কখনোই হওয়া সম্ভব না। জি না। ঠিক আছে, তো তখন আমরা এটাকে নিয়ারলি আপার বাউন্ড হিসেবে ধরতে পারি। তো এটা ডিপেন্ড করে আসলে এন এর মানের উপরে। তো আসলে এত কমপ্লেক্স জিনিস আসলে আমি আপনাদেরকে এখনই বলতে যাচ্ছি না, আপনারা একটু আহ, ধাতস্থ হইলে আস্তে আস্তে শিখতে পারবেন। তো কিন্তু আপনাদের জন্য যে জিনিসগুলো লাগতেছে সেই জিনিসগুলো আমি আসলে এখানে দেখাতে চাচ্ছি, মানে লিখে লিখে। জি স্যার। আচ্ছা, এখন আসে আমি আরেকটা লুপ দেখাই, যেটা হচ্ছে লগ ইন এর লুপ। এটা ধরেন আলাদা একটা লুপ। ফর আই এর মান হচ্ছে আমাদের 1 থেকে শুরু হচ্ছে। এটা হচ্ছে আই স্মলার দেন। আচ্ছা, এটা যে শুধুমাত্র ফর লুপের ক্ষেত্রে তা না, এটা হোয়াইল লুপের ক্ষেত্রে কিন্তু একই কেস। হোয়াইল লুপ যতবার ঘুরবে ততবার সে একই টাইপের কমপ্লেক্সিটি। আই স্মলার দেন ধরেন আমি হচ্ছে 100 দিলাম, আর হচ্ছে আই বাড়তেছে হচ্ছে মাল্টিপ্লাইড ইকুয়ালস টু হচ্ছে 2। এখন কি হবে? এই লুপের কমপ্লেক্সিটি কি হবে?
এখানে আই প্লাস প্লাস না এন দেই নাকি, স্কোয়ার এখানে আমি দিচ্ছি হচ্ছে আই ইকুয়ালস টু আই মাল্টিপ্লাই টু, মানে আই আই ইকুয়াল ইকুয়ালস টু আই ইন্টু টু। আই ইন্টু টু। জাস্ট আইটা স্যার 2 ধাপ করে বাড়ছে। তার এটা লগ এন পর্যন্ত চলবে, প্রথমবার 2, তারপরে একটু 4। খেয়াল করে দেখেন, আমরা এটাকে একটু ভেঙে ভেঙে লিখি। সো প্রথমে আই এর মান 1 যখন হবে 1 চলবে, তাই না? আই এর মান ফার্স্টে কত হবে 1, তারপর কত হবে 2, 2 আই এর মান হবে 2, তারপর কত হবে 4, 4 তারপর 5 8, 8 8, তারপর 16, 16 32, মানে স্যার যে 64। মানটা হবে তার সাথে 2 গুণ হবে। শেষ, আর যাবে না। তারপরে 100 চেয়ে বড় হয়ে যায়, আর এটা চলবে না। হুম, আচ্ছা আমি ধরলাম না হয় এটা হচ্ছে 128 পর্যন্ত চললো, যেন স্মলার ইকুয়ালস টু দিলাম, তাহলে আই এর মান পরবর্তীতে কত হবে 128 পর্যন্ত যাবে। ঠিক আছে, তো এখন একটু দেখেন তো এটা কয়বার ঘুরছে এই লুপটা, 8 বার। কাউন্ট করে দেখেন কয়বার ঘুরছে। এবার ঘুরছে। হুম, 8 বার না? হ্যাঁ টোটাল 8 বার, টোটাল 8 বার এটা ঘুরছে। তো এখন আমাদের মান ছিল কি 128-এর সমান পর্যন্ত, ঠিক আছে, কিন্তু এটা ঘুরলো হচ্ছে 8 বার। তার মানে কি জিরো থেকে জিরো থেকে হচ্ছে কি আমার 7 বার পর্যন্ত ঘুরছে। অর্থাৎ জি 2 এর পাওয়ার যদি আমরা 0 থেকে 7 পর্যন্ত নিতাম, তাহলে কিন্তু এই মানগুলাই পাইতাম। বুঝতেছি? জি স্যার। জি স্যার। তো এই জন্য এটাকে বলা হচ্ছে লগ, বা এলএন বলা হয়, লন হচ্ছে জি স্যার। এন। ঠিক আছে, তো এই ফর লুপের কমপ্লেক্সিটি তখন এটা লন এন বলা হয়, বা লগ লগ এন বলা হয়। লগ এন বললে কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে এটা কিন্তু ন্যাচারাল লগ না, এটা হচ্ছে স্যার লগ ইন বলে স্যার সাধারণত 10 বেস হ্যাঁ বুঝবো না। 10-এর বেসিসে লগ না, আমি সেটাই গুড বলতেছিলাম। বেস। আমরা যখন এই কম্পিউটার সায়েন্সের লগ এর কথা বলবো, তখন কিন্তু 10-এর বেসিসে লগ কথা বলবো না, এটা হচ্ছে ন্যাচারাল লগ, যেটা টু পাওয়ারে যেটা, সেটা আমাদের চিন্তা করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা লগ বলি লন বলি যাই বলি না কেন, এটা পাওয়ার সবসময় 2 থাকবে, সেটা আমাদের চিন্তা করতে, সরি পাওয়ার বলতে বেস হচ্ছে 2, সেটা চিন্তা করতে হবে আমাদের। ক্যালকুলেটর কিভাবে লগ 2 বের করতে হয় বলেন দেখি, মানে লগ 2 বেসিস বের করতে হয়। তো এই যে লগ এক্স দিয়ে একটা ইয়ে আছে। আচ্ছা, ওটা তো যদি হায়ার লেভেলের ক্যালকুলেটর হয় তাহলে, যদি নর্মাল ক্যালকুলেটর হয় মানে 100 ms, স্যার জানো না? এটা করলে আপনার হয়ে যায়, এটা করলে লগ 2 বেসিসে আপনার চলে আসবে মানটা। ঠিক আছে, লগ 2 অফ এন ইকুয়ালস টু এরকম। জি স্যার, বুঝতে পারছি। সো নর্মালি এখানে অ্যালগোরিদমে যে পার্সপেক্টিভ বলা হয় সেটা হচ্ছে এই লগ 10 বলা হয় না, কিন্তু অ্যালগোরিদম পার্সপেক্টিভে এটা হচ্ছে লগ 2 এর কথা বলা হয় সবসময়। তো এটা হচ্ছে লগ এর একটা লুপ। তো আমাদের এটা চিন্তা করতে হবে যে কোনটা লুপের চেহারা দেখে বুঝতে হবে যে কোনটা আসলে কিভাবে হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, যদি এটা তো গেল গুণ আকারে, এটা যদি ভাগ আকারে দেখাইতাম তাহলেও কিন্তু একই হইতো। ধরেন আয়ের মান এখন হচ্ছে যে এভাবে দিলাম, আই ইকুয়ালস টু হচ্ছে 128, আই স্মলার দেন হচ্ছে, সরি আই গ্রেটার দেন হচ্ছে বা ইকুয়ালস টু হচ্ছে 0, আই ডিভাইডেড আই ডিভাইডেড ইকুয়ালস টু আই, সরি আই ইকুয়ালস টু আই ডিভাইড বাই 2। এটাও কিন্তু একই কমপ্লেক্সিটি আসবে, জি স্যার। লগ টাইপের কমপ্লেক্সিটি, এখানে জাস্ট আয়ের মানগুলো উল্টা হবে, প্রথমে 128 হবে, তারপর 64, তারপর 32, এভাবে কমতে থাকবে। স্যার এটা 9 বার হবে না?
আর বাই যতবারই ঘুরুক, এটা লগ এন সেটা বোঝা যাচ্ছে আর কি। ও আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে ভাগ করুক বা গুণ করুক, যদি এরকম ধাপে ধাপে লাফায় লাফায় বাড়তে থাকে 2a পাওয়ার হিসেবে, তখন আমরা বুঝবো যে এটা হচ্ছে লগ কমপ্লেক্সিটির। ঠিক আছে, জাস্ট এটা মাথায় রাখলে হবে। জি স্যার। এখন যদি এটা 3 ভাগে ভাগ করে হইতো তখন কি হইতো? লগ 3। 3 ভাগে ভাগ করলেও লগ কমপ্লেক্সিটি, কিন্তু এটা আমরা বলবো হচ্ছে কি লগ 3 কমপ্লেক্সিটির যেটা। ঠিক আছে, বুঝতে পারছি? জি স্যার। মানে যত দিয়ে ভাগ করা হবে ততটা হচ্ছে কি লগের জি স্যার। বেস হবে। আবার যদি গুণও করতাম একই হইতো, গুণ করলেও সেটা 3 এর বেস হইতো। বেশ। তো এখানে 4 দিয়ে ভাগ করলে তখন কি লগ 4 এটা হইতো। ঠিক আছে, তো এইভাবে আসলে লগের কমপ্লেক্সিটি গুলো মেজার করা হয়। সো নর্মালি আসলে আমাদের এই বিষয়গুলোই লাগবে, যে আমাদের কোনটাতে কখন যোগ করতে হচ্ছে, কখন গুণ করতে হচ্ছে, কখন লগ কমপ্লেক্সিটি আসতেছে, এই জিনিসগুলো আসলে আমাদের সবচেয়ে বেশি লাগবে এই অ্যালগরিদম কোর্সের বিভিন্ন টপিকের ক্ষেত্রে। সো এটা গেল হচ্ছে আহ, কি বলে টাইম কমপ্লেক্সিটি। একইভাবে স্পেস কমপ্লেক্সিটিও আছে কিন্তু। তো একইভাবে কিন্তু সেটা আসলে মেজার করা হবে। যেমন একটা লিনিয়ার অ্যারে যদি হয় তাহলে সেটা স্পেস কমপ্লেক্সিটি কত? আর এন। বিগ অফ রাইট। তো অর্থাৎ আমার যদি যতগুলো মেমোরি সেল অকুপাই করতেছে তত হচ্ছে ওটার কমপ্লেক্সিটি। এটা এন সংখ্যক যদি হয় তাহলে এন। ঠিক আছে, যদি একটা 2 ডাইমেনশন অ্যারে হইতো। এন স্কয়ার। স্যার এন স্কোয়ার। রাইট, সো এটা তখন আমাদের এন স্কোয়ার স্পেস কমপ্লেক্সিটি হইতো, মানে মেমোরি কমপ্লেক্সিটি। এখন যদি একটা 3 ডাইমেনশন অ্যারে হইতো, তাহলে এন বিগ অফ এন কিউব। তো তখন আমাদের এন কিউব টাইপের কমপ্লেক্সিটি হইতো। তো এইভাবে আমাদের আসলে চিন্তা করতে হবে যে আমাদের প্রত্যেকটা অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি কিরকম, এটা আমাদের ধারণা থাকতে হবে। আচ্ছা, তো এখানে সেই কথাগুলাই অনেকভাবে অনেক ঘোরায় পেঁচায় অনেক কিছু বলছে। আহ ওই যে এটা কিভাবে দেখেন, এই যে যদি এন এর মান হিউজ লেভেলের বেশি থাকে তখন এটা আসলে যতই গুণ করি না কেন সেটা এন স্কোয়ার লেভেলে চিন্তা করা হয়। তো এটা আসলে অনেক ধরনের অনেক প্রুফ আছে, আমি এগুলো আর ওভাবে বলি নাই, খুব সংক্ষেপে আপনাদেরকে এটা আইডিয়া দিছি। কারণ এত কমপ্লেক্স আপনারা হয়তো বা এখন ধরতে পারবেন না, একটু আস্তে আস্তে অ্যালগরিদম গুলো পড়বেন তখন আস্তে আস্তে আরো বুঝতে পারবেন। যেমন এখানে দেখেন একটা কমপ্লেক্সিটি কথা বলছে যে 20 n² + 2n + 5, এটা নিয়ারলি বিগ অফ এন স্কোয়ারের সমান। কিভাবে প্রমাণ করবে? তো এখানে কিছু সি এর মান ধরে নিছে, কনস্ট্যান্টের মান ধরা হয়েছে। তো এখানে দেখে কি মনে হচ্ছে যে, সরি, এখানে দেখে কি মনে হচ্ছে এটা 21 স্কোয়ারের চাইতে তো বেশি হবে না, তাই না? জি না স্যার। আর আমি যদি একটা কমপ্লেক্সিটি চিন্তা করি, এটা হচ্ছে 20 n² প্লাস সামথিং সামথিং, তো এটা তো 21 n² চাইতে তো বেশি হওয়ার কথা না। জি না স্যার। এটা অবশ্যই এটা, সরি, এটা না, এটা অবশ্যই ছোট হবে, এই অংশটা অবশ্যই ছোট হবে 21 n² চাইতে। জি স্যার। তো দেখি আমরা এটা কিভাবে প্রমাণ করে আসলে। সো আমরা যদি এমন একটা মান ধরে নিই 21, সি এর মান 21 এবং এর নটের মান 4, তো এটা আসলে 21 n² চাইতে বেশি হওয়ার কথা না, সেটা এখানে দেখাইছে। যখন এন এর মান 4-এর চেয়ে বড়, মানে এন এর মান কখন, এটা আবার চিন্তা করতে হবে সব কেসে এটা ঠিক আছে কিনা। একটু খেয়াল করে দেখেন তো, এন এর মান যদি আমি 2 দিতাম তাহলে এটা কি হইতো, একটু হিসাব করেন কেউ। তাহলে স্যার এন স্কোয়ার মান হইতো 4। টোটাল টোটাল মান কত আসছে সেটা বলেন এখানে, লেফট সাইডে কত আসতো? স্যার 84। 84। রাইট সাইডে কত আসতো? স্যার 80। 80 89। + 4 + 80 প্লাস প্লাস 4 4 প্লাস, + 5। প্লাস 5। টোটাল হচ্ছে আমাদের 89। জি স্যার।
তো দেখেন এইখানে এই কেসে দেখেন এন এর মানের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এক্সপ্রেশনের ভ্যালু ডিপেন্ড করবে, ঠিক আছে? তো Yes. এইখানে আমাদের দেখে মনে হচ্ছে 21 এন স্কোয়ার মনে হয় এটা চেয়ে বড়ই হবে, কিন্তু এমন কেস হইতে পারে, এমন একটা কেস আছে যেখানে আপনার 21 আসলে এন স্কোয়ার বড় না। তো এটা অ্যাটলিস্ট 4 পর্যন্ত এই ধরনের ঝামেলা হবে। এন এর মান যদি আমাদের 5 হয় তখন আর এটা এই সমস্যা হবে না, তখন 21 এন স্কোয়ার সবসময় এটার চেয়ে বড় হবে, বা 5 বা তার চেয়ে যদি বড় হতে থাকে এন এর মান, ঠিক আছে? তো এই জন্য এখানে একটা কন্ডিশন দিয়ে দেওয়া হয় যে আমাদের মিনিমাম কত হইলে এইটা হোল্ড করবে, এই ইকুয়েশনটা হোল্ড করবে, সেটা আমাদের বের করে দিয়ে দেখাইতে হবে। সো 21 এন স্কোয়ার যেটা বড় হওয়ার কথা না যদি এন এর মান 4-এর চেয়ে বেশি হয়। সো এখন এই যে এটাকে অসমতা থেকে কেটে ফেলা হয়েছে, মানে 20 এন স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে যাওয়া হয়েছে। তো এটা বিয়োগ করলে এন স্কোয়ার থাকবে 2n। তো এইটাও দেখা যাবে যে এন এর মান যখন 4 এর চেয়ে বড় তখন এটা হোল্ড করে। সো তখন আমরা বলতে পারবো কি এটা আসলে বিগ অফ এন স্কোয়ার। বুঝতে পারছি? জি কখন বিগ অফ এন স্কোয়ার? ওই যে এন এর মান যদি 4 এর চেয়ে বড় হয়। তো এটাও কিন্তু আবার বলে দিতে হয় তখন, যে যদি এন এর মান 4 এর চেয়ে বড় হয়, যে একটু আগে কোশ্চেন করলো না যে 2n স্কোয়ার কখন কখন n কিউব হবে, মানে প্রিভিয়াস স্লাইড গুলোতে। এটা ওই যে এইখানে কিন্তু ওই যে এন এর মান সি এর মান কতটুকু হইলে, এন এর মান কতটুকু হইলে এটা এন স্কোয়ারের হবে, বা 2n স্কোয়ার হচ্ছে n কিউব হবে, এটা কিন্তু এখানে বলে দেয়, এইভাবেই কিন্তু আসলে করা হচ্ছে। তো এন এর মানের উপর ডিপেন্ড করতেছে সবগুলাই। আচ্ছা, তো এখানে আরো অনেকগুলো কথা আছে, আমার মনে হয় না আপাতত আপনার এগুলো দরকার আছে। আমরা গ্রাফের টপিকে চলে যাব, কারণ হচ্ছে গ্রাফ আমাদের ল্যাবে অলরেডি শুরু হয়ে গেছে। সো আরেকটা জিনিস আমরা বলি যে ওমেগাটা কি। ওমেগা হচ্ছে অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড, ঠিক আছে? মানে যদি পাওয়ার বেশি থাকে সেটাকে আমরা কমাই দেওয়ার ট্রাই করব। অ্যাসিম্পটোটিক আপার বাউন্ড হচ্ছে কি, যদি পাওয়ার কম থাকে সেটাকে বাড়ায় দেওয়ার ট্রাই করব। আর অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড হচ্ছে যদি পাওয়ার বেশি থাকে সেটাকে কমায়া কিভাবে কতটুকু কনসাইজ করলে সেটা এন এর কাছাকাছি চলে আসবে সেটা বের করা। যেমন এখানে এন স্কোয়ার আছে, সেটাকে আমরা কোন কেসে এন বলতে পারি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে অ্যাসিম্পটোটিক লোয়ার বাউন্ড। তো এখানে অনেক অনেক কথাবার্তা আছে, এইটা আর আপনাদের আমি আপাতত বলতে যাচ্ছি না, এটা আপনারা পরে দেখেন স্লাইড গুলা। আমি যতটুকু বলছি যে লুপের কমপ্লেক্সিটি কিভাবে বের করে, তারপর হচ্ছে নর্মাল ইটারেশন কমপ্লেক্সিটি কিভাবে বের করে, তারপরে হচ্ছে লগ এন কমপ্লেক্সিটি কিভাবে বের করে, কোয়াড্রেটিক কিভাবে হয়, বা কখন যোগ করতে হয় কখন গুণ করতে হয় কমপ্লেক্সিটি গুলাকে, এইগুলো হচ্ছে আমাদের বেসিক আসলে জানার বিষয়, মানে চিনার বিষয় আসলে। এবং আমরা আসলে ওভার দ্য কোর্স আমরা এই বিগ ও নোটেশনটাই আসলে সবসময় ব্যবহার করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এই এক্সাম্পলটা একটু দেখি। এই এক্সাম্পলটা দেখে আমরা গ্রাফের দিকে চলে যাব। তো এখানে কি বলছে যে আপনাকে প্রমাণ করতে হবে যে 2 to the power n plus n square is nearly equals to big O of 2 to the power n. তো এখানে এমন একটা কেস আপনাকে বাই করতে হবে যেটা হচ্ছে এন এর মান এবং সি, এন এর ইনিশিয়াল মান এবং একটা কনস্ট্যান্ট আপনাকে বের করতে হবে যেটা কিনা এই কন্ডিশনটা হোল্ড করবে বা এই কন্ডিশনটাকে ব্রেক করতে পারে। সো সি এর মান যদি 2 হয় এবং এন নট এর মান যদি 5 হয়, মানে ইনিশিয়াল এন এর মান যদি 5 হয়, তাহলে হয়তোবা এই জিনিসটা হোল্ড করবে। তো সেটাই আসলে বিভিন্ন ক্যালকুলেশন করে এখানে দেখানো হচ্ছে। তো আমরা সি এর মান হচ্ছে এমন হয় ধরা যায় সি ইন্টু 2 to the power n গ্রেটার দেন 2n প্লাস n স্কোয়ার। এই কন্ডিশনটা যদি আমি n এর মান যদি 5 বসাই এখানে, তাহলে এই কন্ডিশনটা হোল্ড করবে। বা n এর মান যদি 5 এর চেয়ে কম বসাই তাহলে এই কন্ডিশনটা কিন্তু হোল্ড করে না। তো তার মানে আমরা কি বলতে পারবো যে এইটার কমপ্লেক্সিটি নিয়ারলি ইকুয়াল হচ্ছে বিগ অফ 2 to the power n যদি n এর মান গ্রেটার দেন 5 হয়।
এই ঠিক আছে। তো এখানে আমাদের এই জিনিসগুলো এটা কতটুকু হইলে এই কন্ডিশনটা হোল্ড করবে, মানে এটার কমপ্লেক্সিটি কতটুকু হইলে পিক অফ 2n হবে, সেটা আমাদেরকে বের করে দিতে হবে। তো সেটা আসলে বিভিন্ন ক্যালকুলেশন করে এখানে প্রমাণ করছে যে এইটা আসলে 2n এর কমপ্লেক্সিটি হবে তখনই যদি n এর মান গ্রেটার দেন অর ইকুয়ালস টু 5 হয়। এটা ক্যালকুলেশন আমি দেখাচ্ছি না, আপনার নিজের একটু হিসাব করে নেবেন। আচ্ছা, এই স্লাইডে আরো অনেকগুলো এরকম ম্যাথমেটিক্যাল বেশ কিছু টার্ম আছে, এগুলো আপাতত আমাদের দরকার নাই। আমরা হচ্ছে, ও আচ্ছা, এখানে যে লুপের গুলো দেখাচ্ছি, এখানে লুপ অলরেডি এখানে দেখানোই আছে, আমরা একটু লুপ গুলো দেখে ফেলি। এই যে এটা হচ্ছে লিনিয়ার কমপ্লেক্সিটি, সরি সিঙ্গেল ইটারেশন কমপ্লেক্সিটি। তারপর হচ্ছে এটা কত কমপ্লেক্সিটি বলো তো দেখি কেউ। স্যার এটা লিনিয়ার। হ্যাঁ, বিগ অফ এন। এখানে যদিও যোগ হচ্ছে তার কিছু এটা হচ্ছে শুধুমাত্র সিঙ্গেল ইটারেশন, তো এটা হচ্ছে টোটাল লিনিয়ার বিগ অফ এন। এইটা এন স্যার এটাও স্কোয়ার লিনিয়ার, এটা হবে সরি, m প্লাস n। পুরোটা মিলে এন স্কোয়ারই হবে, মানে এন স্কোয়ার এন, কিন্তু জাস্ট এন স্কোয়ার। হ্যাঁ, উপরেরটা হচ্ছে আমাদের, এখানে এখানে কিন্তু নেস্টেড আছে। উপরেরটা হচ্ছে কি বলে, এন স্কোয়ার। না এটা উপরেটা আবার পুরোটা এন স্কোয়ারের মতো না, এটা কাছাকাছি এন স্কোয়ার, একটা অ্যাভারেজ হবে আর কি এটা। কারণ এখানে দেখেন আয়ের মান, জে এর মান হচ্ছে কি, আহ, আয়ের মানটা জে পর্যন্ত বাড়বে। এখন এটা কিন্তু সবসময় কিন্তু এন এ যে এন সংখ্যক করবে না, ঠিক আছে। এটা কাছাকাছি এন স্কোয়ারের কাছাকাছি, কিন্তু আসলে এন স্কোয়ার না। এটা তো ডিপেন্ড করতেছে প্রথম লুপের উপর। হ্যাঁ, প্রথম লুপের উপর ডিপেন্ড করতেছে। উপরেটা তাহলে কি m log n? না, এটা এন লগ এন না, এটা এন লগ এন না, এটা টোটাল আলাদা জিনিস। একটু নিজের হিসাব করি এটা কত হবে। তো প্রথমটা বাইরের লুপটা হচ্ছে বিগ অফ এন, সেটা ঠিক আছে। এটা কতবার? স্যার n স্কয়ার হচ্ছে একটু কম। হ্যাঁ, এটা ডেফিনেটলি এন স্কোয়ার চেয়ে কম, এটা বেশ অনেকটাই কম। তো এটা দেখা যাবে যে আই হচ্ছে জে পর্যন্ত ঘুরতেছে বারবার। তো প্রথমে স্যার হচ্ছে, এটা ন্যাচারালি বাড়তে থাকবে, মানে প্রথমবার 1 2 3 করে জে এর মান বারবার বাড়তেছে না, হুম হুম, তো এটার স্যার এটা ভিতরে যেহেতু স্যার ডিপেন্ড করতেছে প্রথমটার উপর, স্যার তাহলে তো ওইটা যদি এন আর এটা যদি এম হয় তাহলে তো এন প্লাস এম হবে স্যার, আর স্যার নিচেরটা তো লগ পুরোই ও আলাদা এন স্যার। হবে না, ওই ওর ভিতরে আবার লগ না ও ভাই এন। না, না লগ হবে এটা না, যদি এটা গুণ হয়। লগের কোনো কেস আসবে না এখানে, লগ তখনই আসবে যদি গুণ স্যার আকারে আমরা বা ভাগ এটাকে আকারে বাড়ে। n স্কয়ার বাই 2 বলতে পারি, কারণ যদি এটাকে অ্যারে কল্পনা করি তাহলে স্যার অ্যারেটার অর্ধেক প্রিন্ট হবে। হ্যাঁ, কাইন্ড অফ এন মানে কি বলে, এন এর অর্ধেকের কাছাকাছি হবে বা তার চেয়ে কম হবে আসলে। তো এটা আসলে মোস্ট লাইকলি সবসময় হচ্ছে প্রথমবার হচ্ছে যতবারই ঘুরুক না কেন এটা যে পর্যন্ত ঘুরবে, যে মানের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। তো আমরা তখন বলতে পারি যে এন, যে এন মাল্টিপ্লাইড বাই যে, এটা হয়তো অ্যাভারেজ করলে হয়তো কিছু একটা এরকম আসবে, ঠিক আছে। তো প্রথমে সরি, যখন এন ছিল তখন কি, যখন এন এর মান এন ছিল তখন এর ভিতরটা এন বার ঘুরছে। যখন কি এন মাইনাস ওয়ান ছিল তখন সেটা কি এন মাইনাস ওয়ান বার ঘুরছে, ঠিক আছে। তো এরকম করে সবগুলো যদি আমরা গুণ করি একটা জেনারেলাইজড ফরম্যাট পাবো, যখন বাইরেটা এন মাইনাস টু ছিল ভিতরটাও কি এন মাইনাস টু বার পর্যন্ত ঘুরছে, ঠিক আছে। তো এরকম একটা যদি আমরা যোগ করি, গুণ করে যোগ করি, তখন একটা জেনারেলাইজড ফরম্যাট পাবো। তো এটা নিয়ারলি হচ্ছে এন স্কোয়ারের বাই টু বা এটার কাছাকাছি হওয়ার কথা। জি স্যার। স্যার লাস্ট লুপের জন্য কি করে স্যার ওটা বুঝিনি। লাস্ট লুপ এটা হচ্ছে টোটালি ইন্ডিপেন্ডেন্ট জিনিস, তো এটা বিগ অফ জি স্যার। এন। তো এটা আসলে এটার সাথে ডিপেন্ডেন্ট না, এটা আলাদা, এটা তাহলে আলাদা। তিনটে একসাথে করলে কি আসতেছে টোটালি?
তিনটা একসাথে করলে এটার যদি কমপ্লেক্সিটি আমাদের n²/2 আসে, তাহলে এটা তো ডিপেন্ডেন্ট যেহেতু না এই নিচেরটা, তাহলে এটা কি যোগ হয়ে যাবে। জি ঠিক স্যার। আছে? এরকম একটা জিনিস হবে। আচ্ছা, এরপরে এটা তো শিওরলি n²। সন্দেহ আছে কোনো? জি না স্যার। জি না এটা কত? So, 2 করে গুণ হচ্ছে স্যার লগ স্যার লগ 2n। এন। না, এটা কমপ্লেক্সিটি কত? এটা টোটাল কত? স্যার n n স্কয়ার log n। এটা হচ্ছে আমাদের log n, আর এটা হচ্ছে n। তো আসলে n log n। জি লগইন জি স্যার। তারপর এটা কত? স্যার এখানে এখানে কিন্তু কেটা আর কি ইয়া করে বাড়তেছিল, কোনটা? মানে যে 1 2 3 এরকম করে, কিন্তু কে এর সাথে যে log n/2 হওয়ার কথা না। না, এটা প্রিভিয়াস যেটা সেটা বলতেছি। স্যার এটাও স্যার এটা হচ্ছে n log n। এর পরে আরেকটা আছে যে স্লাইড চেঞ্জ। ও আচ্ছা আচ্ছা, এখানে হচ্ছে আবার কি কে এর উপর ডিপেন্ড করতেছে। ডিপেন্ডেন্ট স্যার, এটা আমি বলতেছিলাম যেটা log স্যার ওই 2n/2 আগেরটা হবে এসে না। যদি আসছে আমরা জে প্লাস প্লাস মানে সেকেন্ড লুপে। স্যার এটা হবে log n into n²/2। কাইন্ড অফ। না স্যার, n²/2 না, n²/2 না, log n/2। n/2 এটা আমি বলতেছি। হ্যাঁ, n/2 হবে। n log n/2 হবে টোটাল। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি এখানে ডিসকাশন। এটা আপনার স্লাইডটা একটু দেখবেন ভালো করে স্যার দেখলে। আমরা জের যে লুপটা এটা তো স্যার আমরা এক এক করে ইনক্রিমেন্ট করেছি ওইখানে স্যার, যদি এই কাইন্ড অফ কে যে কে ইনটু 2 এর মতন হতো তাহলে এটা কি হতো স্যার? log n into log n, সো log n স্কয়ার হয়ে যেত। স্যার 2 log n হইতো। না, এইটার লুপের কথা বলতেছি না, আমি বলতেছি যদি ধরেন জি স্যার। এখানেও স্যার যদি এখানে আমার যে হচ্ছে কি মাল্টিপ্লাইড বাই হচ্ছে 2 হইতো, মাল্টিপ্লাই ইকুয়ালস টু 2 হইতো, ঠিক আছে? যদি এরকম হইতো তাহলে বাইরেরটাও log n, ভিতরটাও কি log n, তাই না? তাহলে কি এটা তো ডিপেন্ডেন্ট, তাহলে কি হইতো log n into log n, অর্থাৎ log n স্কয়ার। আলটিমেটলি স্যার 2 log n হইতো স্যার, এটা ম্যাথমেটিক্যাল সূত্র হিসাব করে তো আলটিমেটলি log n ই হইতো না না, log নাকি n স্যার? ওটা হোল স্যার 10 স্কয়ার। বেস 2 থাকলে সামনে আনা যায়, যেমন স্যার ওইটা আমরা না, log ওইটা a না, এটা log a log n into log b হোল স্কয়ার। পড়ছিলাম। log n হোল স্কয়ার এটা ওই log n এর সাথে না, এটা log n স্কয়ার না, n স্কয়ারের উপর n না, n এর উপর স্কয়ার না, ও আচ্ছা, log n তার উপর স্কয়ার। ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে পিগ অফ log n তার উপর n স্কয়ার কমপ্লেক্সিটি। তো তারপরও স্যার আমার কাছে এখনো কনফিউশন লাগতেছে, কারণ স্যার মানে log a into log জি b স্যার বুঝতে করলে আমরা বুঝি নাই। কনফিউশন হওয়ার তো কিছু নাই। আমি যদি এটা করতাম log অফ n ইন্টু n, তখন এক জিনিস, তখন কি হইতো log অফ n স্কয়ার, তখন কি হইতো 2 log n হইতো। বুঝতে পারছি? যদি n এর সাথে n গুণ হতো, আমাদের কি এখানে n এর সাথে n গুণ হয়েছে? ধরেন এটা হচ্ছে a, এটা হচ্ছে a, এটাও a, তাহলে কি হচ্ছে a এর উপর স্কয়ার। এর উপর স্কয়ার মানে কি এর হোল স্কয়ার না? তার মানে কি log n এর হোল স্কয়ার। এই স্কয়ারটা ভিতরে যাবে না কখনো। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওভারঅল কমপ্লেক্সিটি। আপনার স্লাইডটা যখন পাবেন তো আবার একটু ভালোভাবে দেখবেন, নোটেশনগুলো একটু ভালোভাবে দেখবেন, কারণ এই নোটেশনগুলো খুবই ইম্পর্টেন্ট। মানে কোন লুপের কমপ্লেক্সিটি কি, নিজে নিজে একটু সবগুলো লুপের কমপ্লেক্সিটি বের করা ট্রাই করবেন। এই গ্রাফের যে কম্পারিজন গুলো আছে, গ্রাফগুলো চেহারা কোনটা কিরকম দেখতে হয় বা কোনটার কমপ্লেক্সিটি কতটুকু কম বা বেশি কম্পারিজন করলে সেই জিনিসগুলো একটু আইডিয়া করে নেবেন।
ঠিক আছে। এই গ্রাফগুলো আসলে এই জন্য দেওয়া হয়েছে যে যাতে করে আপনারা একটু দেখে বুঝতে পারেন যে কোন কমপ্লেক্সিটির গ্রাফটা কতটুকু হায়ার টাইমের দিক থেকে, টাইম কোনটাতে বেশি লাগে কোনটাতে কম লাগে। ঠিক আছে, এই জিনিসগুলো এই জন্যই দেওয়া হয়েছে। তো এটা যখন আপনারা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এন এর মান যদি আমার এন এর মান ডিপেন্ড করে আছে এই বিভিন্ন কমপ্লেক্সিটি গুলো চার্ট করা হয়েছে। যদি এন এর মান আমার ধরেন 100 হয়, তাহলে যদি পিক অফ 1 বা সিঙ্গেল ইটারেশন হয় তো আমাদের এটা 1ই থাকবে, এন এর মানের উপর ডিপেন্ড করতেছে না। এন এর মান যদি 100 হয়, এটা কনস্ট্যান্ট যদি হয় কোনো কমপ্লেক্সিটি, এটাতে এই 100 কোনো ইফেক্ট নাই, এটা বাদ কিছু নাই। কিন্তু যখন লগ এন এর কথা আসবে তখন কমপ্লেক্সিটি হয়ে যায় 6.64। যখন এন এর মান 100 হয় তখন লিনিয়ার কমপ্লেক্সিটি 100। এন লগ এন হইলে এই এন এর মান 100 হইলে 664 হয়। এন স্কোয়ার হইলে 10,000। এন কিউব হইলে এই সামথিং কিছু একটা। 2 টু দ্য পাওয়ার এন হইলে অনেক হিউজ একটা নাম্বার। ঠিক আছে। সো এন এর মানের উপর ডিপেন্ড করে আমাদের কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি কত সেকেন্ড লাগে, মনে করেন যেটা সেকেন্ড হিসাবে করতেছে, কত সেকেন্ড লাগতেছে তো একটু চিন্তা করে দেখেন। যদি এন এর মান আমার ধরেন 1,000 যদি হয়, 2 টু দ্য পাওয়ার এনে দেখেন হিউজ টাইম সেকেন্ড লাগবে যদি সেকেন্ড হিসেবে চিন্তা করি। সো এইটা হচ্ছে আমাদের ওভারঅল কমপ্লেক্সিটি নিয়ে ডিসকাশন। আমরা আচ্ছা, আমরা আজকে যেহেতু অ্যাটেন্ডেন্স আমি নিচ্ছি না, আমি কাউন্ট করে নেব পরে। আমি জাস্ট একটু বিএফএস এর গ্রাফের কনসেপ্টগুলো একটু শুরু করি, নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করবো আবার। So, আমরা বিএফএস বা গ্রাফের কনসেপ্ট যদি আগে বলি, যারা ল্যাব করছেন হয়তো তারা অলরেডি কিছুটা হলেও জানেন। তো গ্রাফ আসলে আমরা কিভাবে চিন্তা করি, গ্রাফটা হচ্ছে ভার্টেক্স এবং নোড দুইটার সমষ্টি। তো ভার্টেক্স এবং নোড কি জিনিস, বিভিন্ন জায়গাকে আমরা বলতে পারি হচ্ছে ভার্টেক্স বা নোড, আর এজ হচ্ছে তাদের মধ্যেকার কানেকশন। যেমন আহ, আপনাদের গ্রিন ইউনিভার্সিটি একটা নোড, তারপরে হচ্ছে শ্যামলী একটা নোড বা ভার্টেক্স, তারপরে মনে করেন মোহাম্মদপুর একটা নোড বা ভার্টেক্স। তো এদের মধ্যে একটা কানেকশন আছে, সেটা হচ্ছে কি, যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা হচ্ছে তাহলে এজ হিসেবে কাজ করতেছে। তো নর্মাল কনসেপ্ট হচ্ছে ভার্টেক্স গুলো হচ্ছে আমরা আহ, এরকম গোল গোল করে দেখাই, আর এজ গুলো হচ্ছে একটা লাইন দিয়ে দেখানো হয়। ঠিক আছে। সো তখন আমরা নর্মালি জেনারেলাইজড একটা ভার্সনে আমরা গ্রাফকে ডিফাইন করবো হচ্ছে জি অফ ভি কমা ই। এটা হচ্ছে জেনারেল নোটেশন গ্রাফকে রিপ্রেজেন্ট করার, যেখানে ভি হচ্ছে কি, ভার্টেক্স। ভার্টেক্সের সেট। ঠিক আছে, ভি হচ্ছে ভার্টেক্সের সেট, মানে কতগুলো নোড আছে। আর ই হচ্ছে আমাদের, তাহলে কি হবে, এডস, সেট অফ এডস। হ্যাঁ, এজের সেট। তো এজ কি সিঙ্গেল নোড দিয়ে হয়? ভার্টেক্স কে আমরা হচ্ছে না সিঙ্গেল স্যার। লেটার বা সিঙ্গেল ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি, যেমন এ হচ্ছে একটা ভার্টেক্স, তারপর হচ্ছে বি হচ্ছে আর একটা ভার্টেক্স, এরকম সিঙ্গেল লেটার বা সিঙ্গেল ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি। জি কিন্তু এজ কে আমাদেরকে একটা পেয়ার হিসেবে প্রকাশ করতে হবে, যেমন এ কমা বি। ঠিক আছে, এ কমা বি, অথবা সি কমা ই, জি স্যার। যে কোনো কিছু হইতে পারে। যেমন এই গ্রাফটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এ থেকে সি এর একটা এজ আছে, তাহলে এই এজটাকে নাম দিব আমরা হচ্ছে এ কমা সি। এ কমা সি। এটা হচ্ছে আমাদের এজ। তো এখানে যতগুলো এজ আছে সবগুলা মিলায় হচ্ছে আমাদের কি এজের সেট হবে। ঠিক আছে। আর যতগুলো আমাদের নোড আছে সবগুলা মিলায় হচ্ছে আমাদের ভার্টেক্স এর সেট হবে। তো এটাকে আমরা বলবো হচ্ছে গ্রাফ। এটা হচ্ছে ফর্মাল ডেফিনেশন। তো গ্রাফের আসলে অ্যাপ্লিকেশন হিউজ। ওই যে আমাদের এখন যেটা বলা যায় যে সবচেয়ে হিউজ অ্যাপ্লিকেশন হচ্ছে গুগল ম্যাপ। গুগল ম্যাপ। জি স্যার।
তো আপনি কোন একটা পার্টিকুলার লোকেশনে আছেন। আমি ধরেন মিরপুরে আছি। মিরপুর থেকে যদি এখন আমি গ্রিন ইউনিভার্সিটি যাইতে চাই, কোন রাস্তা দিয়ে যাব, কোন রাস্তায় কতটুকু টাইম লাগবে, কোন রাস্তাটা মিনিমাম ডিস্টেন্স, সব কিন্তু ক্যালকুলেট করে দিবে আমাকে। সো গ্রাফের অ্যাপ্লিকেশনও অনেক হিউজ। সো এটা আসলে অনেক জায়গায় ব্যবহার করা হয়, যেমন এখানে একটা যে এক্সাম্পল দেখাচ্ছে যে এয়ার ফ্লাইট সিস্টেমেও এটা ব্যবহার করা যেতে পারে, যে কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রি বা কোন এয়ারপোর্টে আমরা যাব সেটা একটা ম্যাপ হয়তো বা এখানে আছে, যে কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে সরাসরি যাওয়া যায় বা কোনো ভায়া মিডিয়াম দিয়ে যাওয়া যায়। যেমন মনে করেন আমি টোকিও থেকে মস্কো যেতে চাই, তাহলে কি আমি সরাসরি যেতে পারবো? না স্যার, কিভাবে যেতে হবে আমাকে? ফার্স্টে হংকং যেতে হবে, তারপরে তারপরে বেইজিং, বেলজিয়াম, তারপরে স্যার মস্কো। আচ্ছা, তো এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন, যে আমরা আসলে সরাসরি হয়তো বা কানেক্টিভিটি নাও থাকতে পারে, কিন্তু অন্য কোনো পাথ দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। এটাকে বলা হচ্ছে পাথ আর কি। ঠিক আছে, এক নোড থেকে আরেক নোডে যদি কোনো না কোনো ভাবে কানেক্টিভিটি থাকে, তাহলে সেই কানেক্টিভিটিকে আমরা বলবো হচ্ছে পাথ। তো যদি আমরা সরাসরি যেতে পারি, যদি সিঙ্গেল এজ কভার করতে হয়, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডজাসেন্ট বলবো। ঠিক আছে, অ্যাডজাসেন্ট কাকে বলে? যদি সিঙ্গেল এজ কভার করে যদি যাওয়া যায়, যেমন টোকিও থেকে হংকং সিঙ্গেল এজে যাইতে পারতেছি, টোকিও থেকে সান ফ্রান্সিসকো সিঙ্গেল এজ, টোকিও থেকে নিউজিল্যান্ড সিঙ্গেল এজ। সেগুলো হচ্ছে অ্যাডজাসেন্ট। কিন্তু যদি দুইটা এজ বা তিনটা এজ দূরে থাকে, সেটাকে কিন্তু অ্যাডজাসেন্ট বলা হয় না। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে নেইবার, পাশাপাশি, একদম পাশাপাশি। তো এটা অনেক আহ, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে এই এজ গুলাতে আমাদের ওয়েট থাকতে পারে। এখানে আমাদের কোনো কিছু দেওয়া নাই, তার মানে এটা আসলে কোনো ওয়েট দেওয়া নাই, লিনিয়ার ওয়েট এখানে বোঝাচ্ছে। জি স্যার। কিন্তু এই এজ গুলাতে বিভিন্ন ধরনের ওয়েট দেওয়া যেতে পারে, যেমন টোকিও থেকে মনে করেন সান ফ্রান্সিসকো যেতে ধরেন 10 ওয়েট, টোকিও থেকে বার্লিনে যেতে মনে করেন 5 ওয়েট, এরকম হইতে পারে। এজ এর মান হিসেবে ওয়েট দেওয়া থাকে। আচ্ছা, তো অলরেডি বলে ফেলছি ভার্টেক্সের সেট এইভাবে, সেট আকারে এইভাবে দেখানো হয়। যেমন এই গ্রাফটা যদি হয়, ভার্টেক্সের সেট হচ্ছে এ বি সি ডি এফ, আর এজের সেট হচ্ছে এ বি এ সি। এইখানে যে এজ গুলো আছে সেটা একটা সেট আকারে দেখানো হচ্ছে। তো এখানে আরেকটা বিষয় আছে, গ্রাফটা কি ডিরেক্টেড নাকি আনডিরেক্টেড, সেটা আমাদের চিন্তা হবে। আনডিরেক্টেড। আনডিরেক্টেড। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা আনডিরেক্টেড, কারণ এখানে কোনো অ্যারো সাইন নাই। যদি অ্যারো সাইন থাকতো তাহলে আমরা বুঝতাম যে এটা ডিরেক্টেড গ্রাফ। যেমন এইখানে কোনো এরকম যদি অ্যারো সাইন দেওয়া থাকতো, এটা ডিরেক্টেড, এটা ডিরেক্টেড। ঠিক আছে, এইভাবে যদি আমাদের অ্যারো সাইন থাকতো তাহলে এটা আমরা বলতে পারতাম যে এটা ডিরেক্টেড গ্রাফ। যেহেতু কোনো কিছু নাই, তার মানে হচ্ছে আনডিরেক্টেড। আনডিরেক্টেড মানে কি? দুই দিকে ডিরেকশন আছে। জি স্যার। আনডিরেক্টেড মানে কিন্তু আবার কিছু নাই তা না, আনডিরেক্টেড মানে হচ্ছে দুই দিকেই ডিরেকশন আছে। অর্থাৎ বি থেকে যদি আমি ই তে যেতে পারি, ই থেকেও আমি বি তে যেতে পারবো। এটা হচ্ছে আনডিরেক্টেড। আচ্ছা, তো এখানে কিছু ডেফিনেশন দেওয়া আছে। কমপ্লিট গ্রাফ কাকে বলে? কমপ্লিট গ্রাফ হচ্ছে যদি প্রত্যেকটা নোড, গ্রাফের প্রত্যেকটা নোড যদি মানে কোনো না কোনো ভাবে কানেক্টেড থাকে। ঠিক আছে, তো বাইপারটাইট গ্রাফ কি? বাইপারটাইট গ্রাফ হচ্ছে কোনো গ্রাফকে যদি আমি দুইটা সেট আকারে আলাদা করতে পারি, যেখানে একটা সেট থেকে আরেকটা এজেস সেটের মধ্যে শুধু এজ গুলা গেছে। আহ, মানে এটা একটা এজের সেট, এখানে আরেকটা এজের সেট। তো এখানে মনে করেন 1 2 3 এরকম অনেক কিছু আছে নোড, এখানে ধরেন 4 5 9 এরকম অনেকগুলো সেট আছে, মানে নোড আছে। তো এরকম করে যদি আমি এগুলোকে আলাদা করতে পারি, যেটার মধ্যে ইন্টারলিঙ্কড কোনো এজ নাই, মানে এই সেট, এইখানে এই সেটের মধ্যে, এ সেটের মধ্যে যে নোডগুলো আছে 1 2 3, এদের মধ্যে নিজেদের মধ্যে যদি কোনো এজ না থাকে, আবার ঠিক একইভাবে 5 4 5 9 এদের নিজেদের মধ্যে যদি কোনো এজ না থাকে, তখন আমরা এদেরকে বলতে পারবো হচ্ছে বাইপারটাইট গ্রাফ। ঠিক আছে, মানে এটা আমরা টোটালি কমপ্লিটলি দুইটা আলাদা আলাদা ভার্টেক্সের সেটে কি বলে আলাদা করতে পারছি, যেখানে সেট গুলার মধ্যে যে এলিমেন্ট আছে তাদের মধ্যে ইন্টারলিঙ্কড কোনো এজ নাই।
ঠিক আছে, তখন এটাকে আমরা বলবো বাইপার্টাইট গ্রাফ। পাথ, পাথ হচ্ছে ওই যে অলরেডি বললাম যে একটা নোড থেকে আমি ট্রাভার্স করতে করতে এক জায়গা থেকে আমি আরেক জায়গায় যে সকল এজ কভার করে করে যাই সেটা হচ্ছে আমার পাথ। তো ট্যুর কাকে বলবে? রিটার্ন পাথ থাকবে। হ্যাঁ, মানে আমি আবার ওখানে গেলাম, যে আবার বিভিন্ন জায়গায় ঘুরে আবার হয়তো ব্যাক করলাম, এরকম একটা পাথ থাকলে সেটা ট্যুর হবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে যে ইন ডিগ্রি এবং আউট ডিগ্রি বিষয় আছে। ইন ডিগ্রি কাকে বলে, আউট ডিগ্রি কাকে বলে? কোনো একটা নোডে কতগুলা নোডে ভার্টেক্স নিজে ফিল একটা করছে আসতে পারবে। ওটা হচ্ছে ইন ডিগ্রি, আর যে এজেস গুলা বাইরে হয়েছে ওটা হচ্ছে আউট ডিগ্রি। রাইট। সো এখানে অনেকগুলা টপিক আছে যে ইন ডিগ্রি আউট ডিগ্রি, এবং ইন ডিগ্রি প্লাস আউট ডিগ্রি অলওয়েজ ইভেন হয়, সেটাই প্রুফ কিন্তু আপনাদের ডিসক্রিট ম্যাথে পড়ানো হয়েছে একটা। স্যার ইন ডিগ্রি আউট ডিগ্রির জন্য এটা কি ডিরেকশনাল গ্রাফ গ্রাফ হতে হবে না? না, ডিরেকশনাল গ্রাফ হতে এমন কোনো কথা নাই, এটা আনডিরেক্টেড গ্রাফও হতে পারে। আনডিরেক্টেড গ্রাফ হলে যে এসটা ইন ডিগ্রি সেটাই আউট ডিগ্রি, বুঝতে পারছি? দাঁড়ান দেখেন, আনডিরেক্টেড গ্রাফ হলে এই যে বি যে নোডটা, এই নোডের ইন ডিগ্রি কত? স্যার আমাদের তো আরেকটা ক্লাস আছে স্যার এখন। আমি শেষ করবো, ইন জাস্ট ডিগ্রি এই টপিকটা বলি। এই বি নোডের ইন ডিগ্রিও 3, আবার বি নোডের আউট ডিগ্রিও 3। জি স্যার। সো এটা ডিরেক্টেড বা আনডিরেক্টেড কোনো ফ্যাক্টর না। সো এই টপিকগুলা মানে এই যে কনসেপ্ট গুলা, এইটা আপনাদের ডিসক্রিট ম্যাথের অনেকগুলা কনসেপ্ট এখানে আছে। তো এইটা আসলে আপনাদের জানার কথা। আমরা এগুলো নিয়ে হয়তো নেক্সট ক্লাসে আর একটু ডিসকাশন করে কিভাবে কোনটা ডেন্স গ্রাফ কোনটা স্পার্স গ্রাফ এগুলো ডিসকাশন করে আমরা বিএফএস মেথডে চলে যাবো, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স, অ্যাডজেন্সি লিস্ট। ঠিক আছে, বিএফএস আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করবো, আর নেক্সট ক্লাসে হয়তো বা ডিএফএস টাও আমরা ডিসকাশন করে ফেলতে পারি।